আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিউরিয়াস সার্কেলের সেকেন্ড এপিসোডে। আজকে আমাদের সাথে আছেন আনোয়ার সালিম ভাই। উনি হচ্ছে অস্ট থেকে 2010 সালে গ্রাজুয়েট করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আহ, আপনাকে আনোয়ার সালিম ভাই, আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্য অনেক ধন্যবাদ। আহ, এখন বর্তমান। জি হ্যাঁ, ভাই তোমাকে বলেন। অনেক তোমাকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ, বিকজ তুমি এই ইনিশিয়েটিভটা নিছো এবং যতগুলা যারা তোমার ধরো যে প্রিভিয়াস যারা আছেন স্টুডেন্টস, তাদের সাথে যারা নতুন যারা তাদের একটা ব্রিজ করে দিচ্ছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই, আমার আনোয়ার ভাই সম্পর্কে যদি কিছু ছোটভাবে বলি, উনি এখন বর্তমানে কানাডাতে টরন্টো ট্রানজিট কমিশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছে। আহ, ভাইয়ের সাথে আমরা শুরুতে কথা বলার সময় ভাই আমাদেরকে বলছিল যে উনি ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা কথা বলতে চায় না, বাট মেনলি কানাডাতে মাইগ্রেশন, কানাডাতে স্টাডি এবং কানাডাতে ক্যারিয়ার সম্পর্কে উনি আলোচনা করতে চায়। তো আজকের টপিকটা মোরলাই প্রফেশনাল থেকে বেশি আড্ডা টাইপেরই হবে। উনি জাস্ট আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করবে যে কানাডাতে কিভাবে মাইগ্রেশন বা স্টাডি, ওভারঅল ক্যারিয়ার সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। তো তাহলে আমরা শুরুতে আনোয়ার ভাইয়ের কাছে চলে যাই। শুরুতে আনোয়ার ভাইয়ের কাছে আমরা ছোট্ট করে বাংলাদেশে থাকাকালীন উনি কিছু অভিজ্ঞতা, অস্ত্র থাকাকালীন কিছু অভিজ্ঞতা এবং আহ, ওই অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি যে কেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে উনি চুজ করলো, কেন এটা নিয়ে পড়ালেখার আগ্রহ হলো, এবং পরবর্তীতে বাংলাদেশে 1 বছর জব করার পর কেন কানাডাতে মাইগ্রেশন করার ইচ্ছা হলো, সেই বিষয়ে ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি। শর্টে যদি বলতেন আর কি, লাইফটা। অবশ্যই, আমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বললে কোনো সমস্যা নাই, আমি আমি মোস্ট ওয়েলকাম। আমার কোনো এরকম কোনো ইন্টারেস্টিং কিছু নাই। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ফর ইট টু। বাট যে এক একটা কোশ্চেনের উত্তর দেই। প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং কেন পড়াশোনা করলাম? আমাদের বাসার মধ্যে আমি হচ্ছি 17তম, 17তম সিভিল ইঞ্জিনিয়ার। এখন আমি জানি না আমাদের পরিবারে কি মানে ইঞ্জিনিয়ারিং বুঝতে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কিনা, আই ডোন্ট নো, বিকজ আমার যে নানা বা ওনারও অনেক ভাই বোন ছিলেন। আমার নানা যিনি ছিলেন উনি ছিলেন হচ্ছেন আপনার ইস্ট পাকিস্তানের রেলওয়েতে, উনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তো এরকম করতে করতে আমাদের আমাদের মামার সাইডের মানে ওনারাও অনেকেই আমরা অনেক বড় পরিবার। আমার চাচাদের সাইডেও অনেক বড় পরিবার। সো আমি এই জন্যই বললাম যে আমি হচ্ছে 17তম সিভিল ইঞ্জিনিয়ার। আর সিভিল ইঞ্জিনিয়ার কেন পড়ছি, আমার আসলে সিভিল ইঞ্জিনিয়ার পড়ার আম, ইচ্ছা ছিল না। অনেস্টলি স্পিকিং, আমার অনেক ইচ্ছা ছিল হচ্ছে মেরিনার হওয়ার। আমি চট্টগ্রাম থেকে বিলং করি, আমি চট্টগ্রামের ছেলে। তো আমি আমার ছোট মামাকে দেখতাম যে উনি মেরিন একাডেমিতে পড়তেন এবং ওনার মানে ছোটবেলা থেকে যেহেতু ওনাকে দেখছি, সবসময় দেখতাম যে উনি পুরো হোয়াইট ইউনিফর্ম এবং সবসময় খুব শার্প ভাবে মেরিন একাডেমি থেকে আসতেন বাসায়। এই জন্য আমার একটা ইচ্ছা ছিল যে আমি মেরিনার হবো। সো এই জন্য আমি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি কিন্তু যখন আমাকে আসামতে ভর্তি করানো হয়, আমার রোল নাম্বার ছিল হচ্ছে 0601030889। আমি এত বছর ভাই মনে আছে? আরে ভাই, এটা রোল নাম্বার কি কেউ ভুলে নাকি? তো কিন্তু আমি কিন্তু পাশ করছি হচ্ছে আমাদের নেক্সট যে ব্যাচটা আছে তাদের সাথে, প্রতিকৃত। আই এম ব্লেসড বিকজ ওই ব্যাচটাও খুবই ফ্যান্টাস্টিক। ওখানে অনেকেই আছে যাদেরকে পুরো আসানুল্লাহ কম বেশি অনেকেই চিনে। আহ, এটারও রিজন হচ্ছে আমি মানে ফার্স্ট সেমিস্টার আমি পরীক্ষা দিতে যাইনি, আমি চলে গেছিলাম মেরিন একাডেমিতে ভর্তি পরীক্ষা দিতে ঢাকা কলেজে। তো ওই জন্য সেমিস্টার বাং। এখন এখন বাসা থেকে তো 15,000 টাকা আবার চাইতে পারবো না, যে আমাদের সময় 41,000 টাকা ছিল সেমিস্টার ফি, আর রিঅ্যাডমিশনের জন্য 15,000 টাকা। তো চাইতে পারবো না। তো লিটারালি আবার যে রিঅ্যাড হিসেবে ওইখানে ভর্তি হলাম, টাকাটা ট্রান্সফার করে আনলাম এমএচ খান স্যারের কাছে দরখাস্ত দিয়ে। উনি কিছুদিন আগে ইন্তেকাল করছেন, ওনাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। তো বহুত বকা টকা খেয়ে আমার টাকাটা সেভ করতে পারছিলাম, 41,000 টাকাটা আমি সেভ করতে পারছিলাম। তো পরে পুরা সেমিস্টারেই আমাকে রিঅ্যাড হিসাবেই ধরা হইতো, কিন্তু আহ, মানে মানে এইভাবেই আমার শেষ হয়েছে আর কি। আমি রিঅ্যাড হিসাবেই ছিলাম পুরো ফার্স্ট টু লাস্ট। বাট খুব ভালো একটা ইয়েতে ছিলাম, মানে ভালো একটা গ্রুপের সাথে, প্রতিকৃত খুবই ভালো গ্রুপ এর সাথে আমি শেষ করছি। সরি, আর কি কি জানি কোশ্চেন ছিল আমি। এই যে ভাই, এরপরে হচ্ছে আসানুল্লাহতে পড়লেন, তারপরে হচ্ছে দেশে 1 বছর জব করেন, তারপর জব করার পর কেন
হঠাৎ করে কেন মনে হলো যে দেশ ছেড়ে আপনি অন্য দেশে বিলিভ মাইগ্রেশন মি, করবেন? তুমি আমার কথা বিশ্বাস করবা কি করবা না আমি জানি না, আমি থাকি হচ্ছে জিএসসি মোড়ে। আমাকে যারা চিনে আমার ব্যাচের বা জুনিয়র যারা আমাকে কম বেশি চিনে, সিনিয়র ভাইয়েরা, আমি থাকতাম হচ্ছে জিএসসি মোড়ে, আপনিবাস, চট্টগ্রামের সানমার ওশান সিটির ঠিক অপোজিট। তো ওইখানে আমি জব করতেছিলাম হচ্ছে ইউআইটিএস এ, আর হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে, অ্যাপল হোমসে। আমার বাসার থেকে রিক্সা ভাড়া ছিল 5 টাকা না 10 টাকা ওই সময়। এত আরামে চাকরি করতাম ভাই, বিশ্বাস করো। 20-22 হাজার টাকা পাইতাম, বাসায় থাকতাম, আর হচ্ছে দুপুরবেলা এসে ভাত খেয়ে ঘুমায় আবার যাইতাম। মানে ব্যাপারটা এত রিল্যাক্সিং, বুঝো। বলা নাই কওয়া নাই, আমার বাবা বলতেছে একদিন যে এটা হচ্ছে আইএলটিএস এর সব কাগজপত্র, আমাদের ইয়েতে আইডিপি একটা ছিল না, এডুকেশন কেয়ার, আই থিঙ্ক এডুমিক, আমি ভুলে গেছি আসলে এক্সাক্ট অর্গানাইজেশনটা। উনি উনি ওইখানে একটা লিফলেট দিয়ে বলতেছে যে তুমি ওইখানে আইএলটিএস করতে যাবা। কেন? তোমাকে অস্ট্রেলিয়া যেতে হবে, না হলে কানাডা যেতে হবে। মাথা টাথা খারাপ হয়ে গেছে, কি আরামে ছিলাম। এখন বলে দেবো দেশের বাইরে যেতে হবে। তো কি করলাম, খোঁজ খবর নিলাম। আমার ফ্রেন্ড একটা আদনান, আমাদের ব্যাচেরই, সে অস্ট্রেলিয়াতে আহ, মানে তখন চলে গেছিল, তার ফাদার তাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দিছিল। আমি ওর ব্যাপারে খোঁজ খবর নিলাম। অস্ট্রেলিয়াতে একটা জিনিস কি আমার কাছে সবচেয়ে অবাক লাগছে, যে ওরা সপ্তাহে ভাড়া দেয়, বাসা ভাড়া দেয় সপ্তাহে, মানে মাসে না, কিন্তু প্রতি জি, সপ্তাহে। জি। এবং বাসা ভাড়া টাড়া সবকিছু মিলাই আমি জিজ্ঞেস করলাম যে বন্ধু কত টাকা লাগবে, বলে 1 কোটি টাকা। সার আছে? আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না, আমি এটা পারবো না, এটা হবে না। পরে অন্যান্য অপশন গুলো দেখা শুরু করলাম। থাইল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে এআইটি, ওইখানেও অ্যাডমিশন পাইলাম। আর অস্ট্রেলিয়াতে 2টা ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন পাইছিলাম, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, আর আরেকটা জানি কোনটা। 2টা ইউনিভার্সিটিতে আমার খেয়াল আছে যে আমি অ্যাডমিশন পাইছিলাম। পরে সব হিসাব নিকাশ করে কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে চলে আসলাম, মন্ট্রিয়ালে। মানে আমি ততক্ষণে কিন্তু সব ডেট খুঁজতে খুঁজতে সব ডেট আমার পার হয়ে গেছে। তো পরে কনকর্ডিয়া, আব্বা তো আমার খুব রাগী, যে বলছে আর আমি কিছু করি নাই, তো একেবারে খবর করে দিবে। তো আমি কোনো না কোনো ভাবে কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইলাম, ভিসা টিসার জন্য দাঁড়াইলাম, হয়ে গেল। কিন্তু আমার টার্গেট ছিল আমি ওয়াটারলুতেই যাব আলটিমেটলি। সো মানে কনকর্ডিয়াতে 4 মাস পড়ছিলাম, আমার মনে আছে। এখানে পড়াশোনা খুবই ইজি কনকর্ডিয়াতে, কম্পেয়ার টু ওয়াটারলু অথবা অন্যান্য ইউনিভার্সিটি। তো পরে 4 মাস পরে ভালো একটা রেজাল্ট দিয়ে এখানে একটা প্রফেসর পটায় চলে আসছিলাম ওয়াটারলুতে। পরে ওয়াটারলুতে আমি মাস্টার্স আমার কমপ্লিট করছি। আহ, তাহলে তো বলা যায় ভাই, নর্মালি এখন যেসব স্টুডেন্ট ওদের বেশিরভাগ নিজেদের ইচ্ছা থাকে না দেশের বাইরে যাব, একটা ক্যারিয়ার করবো। আমার আপনার ইচ্ছা ছিল ক্ষেত্রে না, এটা তো ওয়াল্লাহি আমার ইচ্ছা ছিল না। আমি খুব আরাম প্রিয় একটা মানুষ, মোটাসোটা মানুষ, আরাম প্রিয় একটা মানুষ। আমি যেখানে থাকি সেখানে আমার কমফোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করি। আমার দেশের বাইরে যে কিছু একটা করব বা কিছু, আমার এরকম কোন রকম কোনো ইচ্ছা বা ইয়ে ছিল না। আমি ওই যে বললাম না, দুপুরবেলা বাসায় ভাত খেয়ে ঘুমায় তারপর আবার কাজ করতে যেত। So, চিন্তা করে দেখো আমি কত আরাম প্রিয় একটা প্রাণী। তাহলে তো ভাই আপনার মানে বাবার কারণে মোটামুটি বলা যায় যে আপনার বাইরে বাবার কারণে যেতে বলতে পারছে। পারো, হ্যাঁ, বাবা এবং আমার আম্মাকেও যারা চিনে, উনিও খুবই স্ট্রিক্ট একজন। ওনাদের কারণে বেসিক্যালি আমার দেশের বাইরে আসে। তাহলে ভাই যেহেতু এটা বলছেনই, তাহলে আমাদেরকে একটু শর্ট ভাবে বলেন যে মানে এই যে আপনি যে বাইরে অ্যাপ্লিকেশন করার প্রসেস, এখানে কি ধরেন আপনি কোনো এজেন্সি হেল্প নিছেন নাকি নিজে নিজেই আহ সবকিছু সত্যি কথা করা? বলতে কি, আজকাল অনেক এজেন্সি চলে আসছে। এজেন্সি মানে আমি হেল্প ওরকম নেই। কিন্তু আমি যারা অ্যাপ্লাই করছিল বা যাদের তাদের সাথে কথা বলে, এখন তো আমাদের সময় যে মেইন চ্যালেঞ্জটা ছিল হচ্ছে ক্রেডিট কার্ড এর চ্যালেঞ্জটা। যে যে অ্যাডমিশন এর জন্য যে ফর্মটা নিতে হয় $100, ওই চ্যালেঞ্জটা, যে তখন এত ক্রেডিট কার্ড অ্যাভেলেবল ছিল না। এখন তো সব ঘরে ঘরে ক্রেডিট কার্ড আছে, এবং দেখেন ইউজ মানে যে কোনো বাসাতে যে কেউ, কারোর কাছে ক্রেডিট কার্ড আছে, যে কেউ ইউজ করতে পারে। আমাদের সময় এটা ছিল না। সো এটা ছাড়া আমার আসলে আর কোনো সমস্যা হয় নাই। আমি অ্যাপ্লাই করছি, আমি কমিউনিকেশন করছি থ্রু মানে ইউনিভার্সিটি যারা অ্যাডমিশন টিম আছে তাদের সাথে কমিউনিকেশন করছি, এবং ইট ওয়াজ ভেরি নাইস। আমার স্ক্যান করে সব ডকুমেন্টস গুলো দিয়ে দিয়েছিলাম, সাবমিট করছি, হয়ে গেছিল। ভাই আপনার মানে আপনার বাবা তো আপনাকে বললো যে অস্ট্রেলিয়া যাইতে, তো
তো এছাড়া তো অনেক দেশ আছে, যেমন অনেকে এখন জার্মানিকে প্রেফার করে বা এখন দেখো ফিনল্যান্ড আমাদের সময় বা যে জিনিসটা ছিল, আমি কাউকে বলবো না যে স্পেসিফিকলি অস্ট্রেলিয়া অথবা কানাডাতে যাওয়ার জন্য। মানুষজন সবাই ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা না হলে ইউএসএ তে মাইন্ডসেট করে থাকে। এখন আমাদের সময় তো মানে আমরা যখন 2010-এ পাশ করছি তখন কিন্তু এত বেশি জার্মানি বলো বা আরো অন্যান্য ওই সময় কিন্তু এত এক্সপোজার ছিল না। এখন যেরকম আছে এখন এইটাই হওয়া উচিত। এত স্যাচুরেটেড হয়ে গেছে অস্ট্রেলিয়া বলো বা কানাডাতে বলো, এত ইঞ্জিনিয়ার এত ডাক্তার চলে আসছে এখন এখানে, যে দের সাফারিং, অনেক কষ্ট করতেছে। আমার মতে দুনিয়াতে অনেকগুলো আরো ভালো ভালো দেশ আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অনেকগুলো ভালো ভালো দেশ আছে, তাদেরকে সেখানে ট্রাই করা উচিত। আর আরেকটা যেটা আমি সবার সাথে কথা বলে এবং এতদিন ধরে যেহেতু আসি, সবাই একটা কোশ্চেনই জিজ্ঞেস করে যে সিজিপিএ ম্যাটার করে। কিন্তু সিজিপিএ ম্যাটার করে তার মানে এটা না যে তোমার যদি সিজিপিএ খারাপ থাকে তুমি অ্যাপ্লাই করবে না। ইউ নেভার নো। তোমার মানে আমি বলতেছি, আমি আমি আমার বলতে কোনো লজ্জা নাই, আমি ফার্স্ট সেমিস্টারে ফেল করছি। আমি অনেকেই করে, অনেকেরই করে। ফার্স্ট সেমিস্টারে ফেল করছিলাম। তারপর কিসে ফেল করছিলাম? সার্ভিং এ ফেল করছিলাম। তো আমি আর আমার একটা বন্ধু আছে, ফাহাদ, বাপ্পি, এরা। আমরা মজা করে বলতাম যে বন্ধু আমরা কার্ড বানাবো, ভিজিটিং কার্ড, যে আনোয়ার সালাম বিএসসি, নিচে দিয়ে লিখবো সার্ভিং ফেল। এরকম আর কি। তো ফেল টেল করে ইউ নেভার নো, তোমার যেখানেই তোমার ইয়েটা থাকে, মানে আল্লাহ তাআলা তকদিরে যেটাই লিখে রাখছে সেটাই হবে। লিস্ট তুমি ট্রাই করতে থাকো, আমি এটাই সবাইকে বলবো। তাহলে ভাই আপনি সাজেস্ট করতেছেন যে মানে নর্মালি যে ফাইভটা থাকে অস্ট্রেলিয়া, ইউকে, মানে হাতে গোনা 4-5টা দেশ, ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এছাড়াও তো এখন অনেক দেশ আছে যেমন জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, নেদারল্যান্ড, তারপরে ফিনল্যান্ড, ডেনমার্ক, এগুলিতে আপনি মানে বলতেছেন যে এগুলিতে অ্যাবসোলুটলি, অ্যাপ্লাই করা। অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। কারণ আমি এখানে যখন আসছি, এখানে আসার পরে আমি এখানকার সম্বন্ধে জানলাম, এখান থেকে এখানকার জিনিসগুলা আমার কাছে পরিচিত হয়। তখন তো এত বাংলাদেশি কানাডাতে ছিল না, অনেক কম ছিল, অনেক কম। বাট এখন অনেক বাংলাদেশি চলে আসছে লাস্ট 16 ইয়ার্সে। বাট আমি বলবো যে যেখানে মানে অবশ্যই মানে সিলেক্ট করতে হবে ওইভাবে যে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ভালো কোনো কান্ট্রিতে যেখানে আমার ডিগ্রিটা একটু গ্রহণযোগ্য হবে। আমাকে আমি যদি অন্য কোনো ডিগ্রিটা, আমি এত পয়সা খরচ করে যাব বা এত কষ্ট করে থাকবো, আমার ডিগ্রিটা যাতে একটা মানে গ্রহণযোগ্য হয়, আর দেশটা যাতে মানে ইকোনমিকলি স্ট্রং হয়, এটাই আমরা দেখতে পাচ্ছি। আর কিছু অত বেশি ডিটেলস দেখতে হবে না যে কানাডাতেই আসতে হবে, অস্ট্রেলিয়াতে যেতে হবে, ইউএসএ, নো, নট নেসেসারি। তাও ভাই আপনি যেহেতু কানাডায় গেছেন, অনেক অনেক স্টুডেন্টদের আগ্রহ থাকে না ও কানাডাতেই যাবে, ধরেন ওকে আপনি বললেও ওর একটা ফার্স্ট চয়েস থাকে কানাডা। তার যেহেতু আপনি কানাডাতে গেছেন, তাহলে আপনি একটু ধারণা দিতে পারবেন যে এখানে কি একটা মানে আলটিমেটলি তো সবারই বা 90% মানুষজনের ইয়া থাকে যে পড়ালেখা করতে যে আলটিমেটলি ওখানে একটা সেটেল হবো, ওখানে একটা সেকেন্ড হোম হবে বা এরকম একটা কিছু। তো আপনি যেহেতু কানাডাতে আছেন, কানাডাতে পিআর সিস্টেমটা কেমন বা রেসিডেন্সি কেমনে পাওয়া যায়, কয় বছর লাগে, প্লাস এখানে এখন এখন বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, মানে সব দেশেরই একটা অর্থনৈতিক মন্দা চলতেছে। তো এই পরিস্থিতিতে এখন একজন স্টুডেন্ট বিএসসি পাস করে কানাডাতে আইদার মাস্টার্স বা পিএইচডির জন্য এসে ও কি সার্ভাইভ করতে পারবে, বা মানে ওভারঅল একটা কেমন পরিস্থিতি এবং এটার রেসিডেন্সি পাওয়ার চান্স কেমন, সেটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, যেহেতু আপনি কানাডাতে আছেন। অবশ্যই মানে বলে না যে শখের দাম লাখ টাকা। এখন সে যদি মনে করে যে না আমার শখ কানাডাই, এবং এটা মানে মানে সবাই বলতেছে, আনোয়ার ভাই বলতেছে, তারপর আমি আসবো, কানাডাতে আসবো, তাহলে তুমি আসতে পারো, অবশ্যই আসতে পারো। কিন্তু কানাডাতে আসলে যেটা হবে এখন, আগে যেরকম আমরা যখন অ্যাপ্লাই করছিলাম, আমি এখন একটা সরকারি একটা জি। গভর্নমেন্ট জব করতেছি, সরকারি ডিপার্টমেন্টের ম্যানেজার। কিন্তু আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখন 29 জন থেকে আমি সিলেক্ট হয়েছিলাম। আর এখন 729 জন থেকে মানে সিলেকশন হয়। সো দ্যাটস দ্য ডিফারেন্স। তো এখন তোমার ধরো কম্পিটিশন অনেক বেশি। এখন এই ক্ষেত্রে দিনকে দিন জিনিসগুলা আরো বেশি হার্ড হচ্ছে কানাডাতে। আগে তোমার ধরো যে এখানে লাইসেন্স পাইতে খুব বেগ পাইতে হইতো না। আমি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কানাডা, কিন্তু এখন তোমার ধরো অনেক বেশি হার্ড করছে, অনেক বেশি হার্ড করে ফেলছে। তো তোমার যদি মাইন্ডসেট থাকে না আমি কানাডাতে আসবো,
তোমার ওইরকম মাইন্ডসেট থাকা উচিত যে আমাকে ফাইট করতে হবে এবং আমাকে অনেক হার্ডেলের মধ্যে দিয়ে যেতে হবে এবং এর কারণে ফ্রাস্ট্রেটেড হলে হবে না। ভাই কানাডাতে এখন হচ্ছে যে রেসিডেন্সি পাওয়ার চান্স কেমন, বা এটা একটু হার্ড, কয় বছর লাগবে? একটু হার্ড। আমি যেমন দেখলাম যে আমার 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 পিছন দিয়ে আমার মাকে দেখছো হয়তো বা কিছুক্ষণ আগে, তো লিটারালি আমার মা, আমার ভাই, আমার বোন, আমার মানে সবাইকে আমি নিয়ে চলে আসছি, কারণ আমি আসছি 2010-এ এবং ওই সময় ইমিগ্রেশনটা অত বেশি হার্ড ছিল না। কিন্তু এখন দিনকে দিন ইমিগ্রেশন গুলো হার্ড করতেছে এবং আগামীতে কি হয় আমরা জানি না, বাট যত দিন যাচ্ছে তত দেখতেছি যে ইমিগ্রেশন হার্ড হতেছে। আহ, তাহলে মানে ধরেন ভাই ইমিগ্রেশন যদি কেউ পারও হয়ে যায়, তার কি রেসিডেন্সি পাওয়ার চান্স আছে? মানে ধরেন কেউ যদি ধরেন মাস্টার্স এখানে করলো এবং সিস্টেম মাস্টার্স করলো, এখন আগে যেটা ছিল হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, পিএনপি, কানাডাতে যে কোনো প্রভিন্সে, এখানে 9টা প্রভিন্স আছে, নয়টা প্রভিন্সের মধ্যে তোমার ধরো আগে যদি তুমি ওই প্রভিন্স থেকে মাস্টার্স করো, তোমাকে ওইখান থেকে একটা একটা সুযোগ দেওয়া হয়, মানে তুমি ওই প্রভিন্স তোমাকে রিটেন করার চেষ্টা করো যে হ্যাঁ এটা তো মানে রেডি প্রোডাক্ট টু সার্ভ। তো এখন এটা আরো বেশি হার্ড হয়ে যাচ্ছে। এখন তোমার ধরো এক্সপ্রেস এন্ট্রি করছে এবং এখানে তুমি অ্যাপ্লিকেশন করবে, তোমার পয়েন্ট আসবে এবং সেই পয়েন্ট উঠাইতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। আমার অনেক ছোট ভাইরা আছে, তারা আসছে এখানে পড়াশোনা করছে, and they are really having hard time to get the invitation এক্সপ্রেস এন্ট্রি থেকে। সো আমি বলবো যে ইটস রিয়েলি হার্ড। আমি যখন আসছিলাম তখন থেকে কম্পেয়ার করলে এখন অনেক বেশি হার্ড। আহ, আর সেক্ষেত্রে যদি ভাই কোনো স্টুডেন্ট ধরেন বাংলাদেশের ওভারঅল স্টুডেন্টদের যে চিন্তাধারা যে ধরেন কিছু পরিমাণ টাকা ধরেন থাকলো, কিন্তু ধরেন মাস্টার্স করতে যায় ও হচ্ছে পার্ট টাইম জব করলো, যেটা ওই 40 আওয়ার পার উইক, মানে অন্যান্য দেশে যে একটা লিমিট আছে, এটা করে ও ওর নিজের খরচ চালাবে বা ফ্যামিলি থেকে খরচটা কম নেওয়ার ট্রাই করবে। এটার পরিস্থিতি এখন এটাও আমি কানাডাতে করছি, কেমন? আমি অবশ্যই এটা আমিও করছি। যখন আমি ওয়াটারলুতে পড়াশোনা করতাম আমি গ্যাস স্টেশনে কাজ করতাম এবং তখন তোমার ধরো যে রাত্রে কাজ করতাম। তো লিটারালি এটা সম্ভব, এটা কিন্তু এখন ওই যে বললাম ইকোনমিক একটা রিসেশন চলতেছে। আমি জানি না তুমি কতটুকু বা তোমরা কতটুকু নিউজ ফলো করো, G7 এর মধ্যে সব রিসেশন শুধু এখন কানাডাতেই আছে। সো যদি রিসেশন থাকে তাহলে তোমার ধরো চাকরি পাইতে একটু কষ্ট হয়ে যায় আর কি, মানে ধরো যে কোনো জায়গায় যে কোনো দেশে রিসেশন যখন চলে তখন ধরো যে চাকরি বাকরির ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যায়, একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমি বলবো যে মানে এটা আমার হাই মানে সাজেশন বা রেকমেন্ডেশন যে রিসেশন যে দেশে চলতেছে সেই দেশে না অ্যাভয়েড করাটাই ভালো, না যাওয়াটাই বেটার, না যাওয়াটাই বেটার। সো এটা আমি রেকমেন্ড করবো। বাট হ্যাঁ, যদি আবার চেঞ্জ হয়, আম, কি বলে, আম, মানে যদি আবার কানাডার পরিস্থিতি চেঞ্জ হয়, ইকোনমিক চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে কানাডা অবশ্যই ভালো একটা দেশ। আচ্ছা। ভাই ধরেন মানে এই রিসেশন বা ইকোনমিক ডাউনফলের মধ্যে ধরেন অনেকে ধরেন থাকবে যারা কানাডা আসতে চাবে, বা যে কারণে আমাদের এই পডকাস্টে দেখবে। তো ধরেন এখন যদি কোন স্টুডেন্ট ধরেন কানাডাতে ও মাস্টার্স করতে চায়, বা সবারই একটা মানে যেহেতু বাংলাদেশ একটু বাংলাদেশের মোস্ট মানুষ বস আসানুল্লাহ বা ওভারঅল ইউনিভার্সিটির মোস্ট মানুষ মিডল ক্লাস বা অ্যাবভ মিডল ক্লাস সামথিং মানুষজন, দুনির কাছে মানে মনিটারি ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ, বা টাকা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো যেমন ধরেন জার্মানিতে একটা ব্লক মানি রাখতে হয়, এখন যেহেতু ইউরোর এগেনস্টে টাকার মান কমে গেছে, আগে হয়তো 10 লাখ টাকার জায়গায় এখন হয়তো 14-15 লাখ টাকা ব্লক মানি রাখতে হয়। তো কানাডার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন এখন একজন স্টুডেন্ট ধরেন যে 2026 সালে ধরেন সেপ্টেম্বরে একজন গ্রাজুয়েট করলো, ও চাচ্ছে যে 27 সালে ফলে সেপ্টেম্বর অক্টোবর দিয়ে কানাডায় আসবে, তো ওর কি পরিমাণ টাকা রাখা উচিত? দেখো তা এটা আমি তোমাদেরকে, আমি জানি না এখন বর্তমানে, তুমি তো এখন কারেন্ট স্টুডেন্ট রাইট? জি জি। আচ্ছা, তোমাদের এখন সেমিস্টার ফি কত? আমাদের সেমিস্টারে 1,02,500। 1,02,500। জি আর আমরা যখন পড়াশোনা করছিলাম আমাদের সেমিস্টার ফি ছিল 41,000 টাকা। জি। আমরা পুরো পড়াশোনা শেষ করছি 3,43,000 টাকা দিয়ে। আমাদের ভাই এখন 8,34,000 টাকা, কারণ ভেরি গো, শুরুতে দ্যাটস এই ডিফারেন্সটাই তোমাকে বলে দিচ্ছে যে কত ডিফারেন্স এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে ওভারঅল। এখন তুমি যদি মনে করো
আসানুল্লাহতে, জাস্ট আসানুল্লাহ থেকে যদি তুমি মানদণ্ড হিসাব করো, আমরা যখন পুরো কমপ্লিট করতাম 3,43,000 টাকা দিয়ে, এখন এটা 8 লাখ হয়ে গেছে, অলমোস্ট ডাবল, মোর দেন ডাবল। তো আমরা যখন আসছিলাম তখন অত বেশি টাকা দেখাতে হইতো না। এখন বর্তমানে তোমার ধরো যে অনেক স্ক্রুটিনি করে সিআইসি, যেটা কানাডিয়ান ইমিগ্রেশন কাউন্সিল, তারা অনেক কিছু দেখে। তারা তোমার ধরো যে তুমি কি ফেরত আসবা কিনা, তোমার কি প্রপার অ্যাসেট আছে কিনা, তুমি যে একটা ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হচ্ছ, এটার টিউশন ফি ক্যারি করার তোমার সামর্থ্য আছে কিনা, অনেক কিছু। অবশ্যই অনেকে এই ভুলটা করে যে আমি এখান থেকে টাকা ইনকাম করবো। ভাইয়া অবশ্যই তুমি পারবা, কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমি টিউশন ফিটা আমি এখান থেকে কানাডা থেকে কাজ করে আয় করবো, মানে ইয়ে করবো, ইটস রিয়েলি হার্ড। এটা ইম্পসিবল বলবো না, ইটস রিয়েলি রিয়েলি হার্ড। ওইখান থেকে তুমি পড়াশোনা করতে হবে, তোমাকে চাকরি করে তোমার টিউশন ফি ইয়ে করতে হবে, অন টপ অফ ইট তোমার মান্থলি এক্সপেন্সও তোমাকে ক্যারি করতে হবে, তোমার বাসা ভাড়া, তোমার খাওয়া দাওয়া, তোমার ধরো এক্স ওয়াই জেড যেসব তোমার আনুষঙ্গিক খরচ আছে, ফোন, ট্রান্সপোর্ট, তোমার মানে সব আনুষঙ্গিক খরচগুলো তোমাকে বহন করতে হবে। তো ইটস রিয়েলি হার্ড। তুমি ওই খরচটা দিয়ে আবার তুমি টিউশন ফি জমাবা, এটা খুব টাফ হয়ে যায়। তো ওভারঅল তুমি আমরা যখন আসছিলাম তখন আমি আমার মনে আছে 12 লাখ না 13 লাখ টাকা দেখাইছিল, মানে মানে ব্যাংকে, মানে ফিক্সড ডিপোজিট হিসেবে। এবং তখন ভিসাটা হয়ে গেছিল। আর আমার বাবা ছিলেন হচ্ছে, আমার বাবা ইন্তেকাল করছেন, কিন্তু আমার বাবা ছিলেন হচ্ছে একজন ডাক্তার। বাংলাদেশের ডাক্তারদের তো জানোই যে মানে পয়সার অভাব হয় না, একজন কোয়ালিফাইড, মানে একটা যদি নাম করে ডাক্তার হয়। আর আমার পাশে সবাই চট্টগ্রাম শহরে কম বেশি সবাই চিনতো ডাক্তার আব্দুল সালাম। তো উনি বন্দরে ছিলেন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার। তো ওইটার সমস্যা হয়নি, কিন্তু এখন যেটা হচ্ছে, এখন টাকার মানটা আমি যতটুকু জানি অনেক দেখতে চাই, এবং এখন ডিভ্যালু করছে। অনেক অনেক, এবং আমাদের অনেক বাংলাদেশের অনেক স্টুডেন্টরাই বা অনেকগুলো এজেন্সি আমি বলবো যে 2 নাম্বারই করছে। কারো অ্যাকাউন্ট এখন নাকি ব্যাংকে এই সিস্টেমও চালু হয়েছে যে ব্যাংক টাকা দিয়ে দেখাই দিবে, এবং ওইটার এগেনস্ট একটা তোমাকে ফি দিতে হবে। তুমি এটা খরচ করতে পারবে না, এটা ব্যাংকটা তোমাকে এটা দেখাই দিবে। আমি এগুলো শুনে আমি আই রিয়েলি গেট ইউনো যে হাউ ইটস পসিবল। মানে এগুলো, এই স্মার্ট বুদ্ধিগুলা মানে নেগেটিভ দিকে না, যে পজিটিভ দিকে যদি ইয়ে করতাম, তাহলে আমরা আরো আগায় যেতাম এইসব ইয়ে করার জন্য, বুঝছো না? তো এখন যেটা তোমার ইন নাটশেল, অনেক কথা বললাম। টাকা আরো বেশি দেখাইতে হয় এবং স্ক্রুটিনি আরো বেশি হয়। ওরা যেটার কারণে বেশি রিজেক্ট করে সেটা হচ্ছে যে তুমি ফেরত যাবা না, এটাই বারবার ইম্পোজ করে যে আমার মনে হয় যে তুমি ফেরত যাবা না, এই জন্য তোমরা টাই, যে বাংলাদেশের সাথে তোমার একটা টাই, ওইটা বেশি তারা দেখতে চায় আর কি, যে তুমি আফটার গ্রাজুয়েশন তুমি বাংলাদেশে ফেরত যাবে। আসলে সবাই বলে যে আমরা ফেরত যাবো, আসলে কেউ যায় না, সবাই আলটিমেটলি ভাই সবার উদ্দেশ্য তো একটু এবং থাকে যে আমিও এটা লিখছিলাম যে আমি বাংলাদেশে ফেরত যাবো এইসব, আলটিমেটলি যায় না কেউ। তাহলে তো ভাই মানে আপনি বলতে মানে আপনি একটু ইয়া করতেছেন যে কানাডাতে আপাতত মানে এখন যে এখন না, এখন না, এখন না, কারণ কি এখন তোমার ধরো সার্ভাইভালটা একটু কষ্ট হয়ে যাবে। আহ, অবশ্যই ইকোনমির, এটা হচ্ছে তোমার সাইকেল। অবশ্যই এটা এখন খারাপ আছে, তো কানাডা সারাক্ষণ খারাপ থাকবে ইম্পসিবল, এটা কখনোই হবে না। বাট যারা পাস করছে তারা আহ, যদি চিন্তা ভাবনা থাকে যে না, আমি কানাডাতেই যাব, আমি বলবো যে তুমি 1-2 বছর চাকরি করো বাংলাদেশে, দেন ট্রাই করো। ইন দ্য মিন টাইম তোমার ইকোনমিটা চেঞ্জ হবে। আর ততক্ষণে তুমিও একটা তোমার বাংলাদেশ থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবা যে হ্যাঁ, আমি এখানে চাকরি করছি এমন জায়গায়। আর স্কিলস গুলা ডেভেলপ করো, যে কোনো স্কিলস, যে কোনো, মানে এগুলো তোমার জন্য পরবর্তীতে যে কোনো দেশে যাও না কেন, এটা তোমার হেল্পফুল হবে। তাহলে ভাই মানে আপনি এখন সার্চ করতেছেন যে বর্তমানে যারা পাস করছে বা যারা ফরেন কান্ট্রিতে যাওয়ার আগ্রহ আছে, তারা আপাতত কিছু সময়ের জন্য কানাডা থেকে অ্যাভয়েড করে অন্য হ্যাঁ, যে কোনো কানাডা দেশ। যে রিসেশন চলতেছে, মানে কানাডাতে এখন রিসেশন, এটা ডিক্লেয়ার্ড রিসেশন। তো রিসেশনে যেখানে মন্দা চলতেছে সেখানে তো এটা রিস্কি না ব্যাপারটা। তো এই জন্যই জি। আমি বলবো যারা টাইম ওয়েস্ট করতে না চাইলে অন্য কোনো দেশে আহ, মানে অ্যাপ্লাই করতে।
আরো তো অপশন, যেমন ভাই এখন জার্মানি, কোরিয়া। জার্মানিও যদিও এখন বাংলাদেশে ওরা হচ্ছে ভিসা বন্ধ করে রাখছে 27 সালের মার্চ পর্যন্ত। ওরা কোনো ভিসাই দিচ্ছে না, শুধুমাত্র স্কলারশিপ ভিসা বাদে। তো জার্মানি আছে, দক্ষিণ কোরিয়া আছে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এগুলো আছে। আর ভাই অনেকে হচ্ছে যে হয়তো অনেকে টার্গেট থাকে যে আমি টাকা খরচ করে যাবো না, বাট স্কলারশিপ একটা ওয়ে আছে। যেমন অবশ্যই, অনেকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট রিসার্চের মাধ্যমে হ্যাঁ পিএইচডি হ্যাঁ। ফান্ডে যাওয়ার ট্রাই করে। তো ভাই যেহেতু আপনি কানাডা ইউনিভার্সিটি অলরেডি মাস্টার্স করছেন, আপনার কি মনে হয় এটার সুযোগ কেমন? আগে যেমন আমি আমি ওই যে বললাম, মানে আমি কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার ভাই আপনি কেমন ইঞ্জিনিয়ার, আমি খুব এত ভালো ইঞ্জিনিয়ার না। কিন্তু আমার সিজিপিএ যদি জিজ্ঞেস করো যে আমি খুব আমার সিজিপিএ খুবই সুপার। বিকজ ওই যে আমাদের সময়, আমি জানি না তোমাদের সময় কি এখন স্কলারশিপ দেয়, মানে আসানুল্লাহ জি জি ভাই, কত টাকা দেয়? প্রথম পাঁচজনকে 44,000, পরের পাঁচজনকে 22,000। 44,000 টাকা দেয়? জি ভাই, আমিও পাইছি মোটামুটি হ্যাঁ, সাবাস। 5,000। তো যে জিনিসটা হচ্ছে আমরা, আম, আমার ঘটনাটাই বলি। আমি থাকতাম, আমার একটা রুমমেট ছিল আমার, জনি। জনিকেও কম বেশি সবাই চিনে, ওরও আলহামদুলিল্লাহ হচ্ছে ইউকে তে চলে যাচ্ছে এখন। তো ও আর আমি একই সাথে একই কলেজে পড়াশোনা করছি, চট্টগ্রামে। এবং আমি আহ, একসাথে থাকার কারণে আমি তো মেরিনারের জন্য চলে গেছিলাম, এক জি সেমিস্টার জি। ড্রপ দিছি। কিন্তু ও কিন্তু সেটা করে নাই, সে কন্টিনিউ করছে। তো যেটা হয়েছে যে এটা একটা বেনিফিট আমার জন্য অবশ্যই কাজ করছে, এবং আমি সবসময় জনিকে প্রেজ করি। যে ছেলে, মানে ওর কারণে আমার রেজাল্টে যাবে। ও আমাকে অনেক সময় আহ, মানে আহ, অনেক কিছু বুঝাই দিত, অনেক কিছু হেল্প করতো। তো সেম যেহেতু ভাই আপনার সিনিয়র হয়ে গেছে আর আমার কি। সিনিয়র হয়ে গেছিল আর কি। হ্যাঁ, আমারই কলেজের ব্যাচ, আমার senior। তো মানে এক ওর সেমিস্টার। একটা একটা 4 ক্রেডিটের একটা কোর্স, আমার মনে আছে, ফ্লুইড মেকানিক্স। এটা হয়েছিল তোমার ধরো যে সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে। তো সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে যেটা হয়েছে যে 4 ক্রেডিটের একটা কোর্সে সে আমাকে আগের দিন খুব ভালো করে পড়াই টড়াই দিচ্ছে, নোট টোট তার ছিল, সুন্দর করে পড়ছি। তো ওই ফ্লুইড মেকানিক্স এর কোর্সে আমাদের ব্যাচের সব মেজরিটি ফেল, সি, ডি, এরকম। মধ্যে দিয়ে আমি এ প্লাস। তো টিচারও কি ভাই সেম ছিল? মানে হ্যাঁ, ফ্যাকাল্টিও কি সেম ছিলেন? মানে ওই মানে জনি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হামিদ স্যার পড়াতেন, জি। আমাদের সেমই ছিল। তো লিটারালি যেটা হয়েছে যে প্রিটি মাচ ওরই, মানে চোথাবাতি পড়ছে, কিন্তু কোশ্চেন তো ডিফারেন্ট আসছে। কিন্তু দেখা গেছে যে আমার এ প্লাস। তো আমি তো জানি না, আমি তো তখন মানে বাউন্ডুলে পোলা, আমি তার সারাক্ষণ ঘোরাঘুরি করি, আড্ডাবাজি করি, এগুলো সবকিছু। তো বলতেছে সেমিস্টার রেজাল্ট শেষ, বলে কেন তুই তো সেকেন্ড হয়েছিস? তা আমি বলি কিরে, কিভাবে সেকেন্ড হয়েছি মানে? আমি মনে করছি এগুলো মনে হয় ফাতরামি করতেছে বা ফাইজলামি করতেছে। তো আমাদের সময় হেড ছিলেন হচ্ছে, তোমরা পাও নাই, প্রফেসর সাদুল্লাহ স্যার। তো উনি ক্লাসে এসে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে অ্যানাউন্সমেন্ট করছেন, বলে যে ফার্স্ট এ, সেকেন্ড আমার নাম নিল, থার্ড এ, যে তোমরা তাপস স্যারের কাছ থেকে 18,000 টাকার চেক নিয়ে আসবে। শালার কাম হয়ে গেছে। তারপর থেকে আর আমি আর মানে ছাড়ি নাই আর কি। মানে আমি টাকার লোভে, আমার সিজিপিএ ভালো, ভালো ইঞ্জিনিয়ার না। ভাইয়া আপনার সাথে আমারটা কিছুটা মিলে যায়, মানে সেম। মানে মেনলি এটা কারণে আমার সিজি মোটামুটি হ্যাঁ, আপ। পয়সার জন্যই, আসলে পয়সার জন্য আমরা সিজিপিএ ভালো, বাট ভালো ইঞ্জিনিয়ার না নাহলে ভাই পড়ালেখাতে খুব একটা মনোযোগ দেয় মানে। আসলে। এটা বুঝিও না, বা এটা কেমনি কি কাজ করে এটাও মানে খুব একটা যাই হোক ভাই। আমরা হচ্ছে তাহলে ওটা আর কি, তাহলে ওই যে প্রশ্ন ছিলাম আর কি ভাই, যে অনেকের স্টুডেন্টের ইচ্ছা থাকে যে যারা ধরেন বিএসসি তে রিসার্চ করছে বা রিসার্চে ইনভলভ হয়েছে, তাদের ইচ্ছা থাকে যে ফান্ডিং নিয়ে মাস্টার্স হ্যাঁ, করা ও বা আচ্ছা, ফান্ডিং নিয়ে আমি পিএইচডি অনেক নিয়ে। বেশি কথা বলতেছি। আসলে অনেকদিন পরে না এরকম না, এক সমস্যা নেই ভাই, ইঞ্জিনিয়ারের সমস্যা নেই। সাথে আড্ডা দেওয়ার সুযোগ পাইছি। তো এখানে তো মানে লাইফটা হয় খুবই কর্মব্যস্ত জীবন থাকে এখানে। কাজ করো, খাও, ঘুমাও, গ্রোসারি করো, এইটা নিয়েই ব্যস্ত থাকো। না ভাই, তোমার সমস্যা না আসলে টু দা পয়েন্ট এখন আনসার দেই। তোমার অবশ্যই স্কলারশিপের সুযোগ থাকে, আছে। এবং আমিও, মানে আমরা বার্সারি পাইছি, আমি বার্সারি পাইছি ওয়াটারলু ইউনিভার্সিটি, ওয়াটারলু থেকে। আমি 2টা না 3টা সেমিস্টারে তোমার ভালো পয়সা পাইছিলাম, বিকজ অফ 2টা কারণ। একটা হচ্ছে আমার সিজিপিএ সানবাতে, আর সেকেন্ড ছিল হচ্ছে তোমার ধরো কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে আমি 2টা কোর্স করছিলাম। একটা ছিল হচ্ছে আর্থ স্ট্রাকচার এন্ড স্লোপ স্টেবিলিটি, আর একটা ছিল প্রিকাস্ট কংক্রিট। তো ওইটার রেজাল্টটা ছিল আমার সুপার, মানে
এখানে কনকর্ডিয়া খুবই ইজি একটা ইউনিভার্সিটি। ওইখানে তোমার ধরো যে ওই রেজাল্ট দেখা আমি ভার্সিটি পাইছিলাম। সো যারা আসতেছে তাদের যদি রেজাল্ট ভালো থাকে অবশ্যই অবশ্যই তারা রিসার্চ রিলেটেড যদি অ্যাপ্লিকেশন করে এবং প্রফেসরকে যদি টু দ্য পয়েন্ট বলতে পারে যে হ্যাঁ তার এক্সপার্টিস আছে এবং সে ওই রিসার্চে হেল্প করতে পারবে প্রফেসরকে, ডেফিনেটলি ওই প্রফেসর একটা ফান্ডিং দিয়ে ওকে নিয়ে আসতে পারবে। জি ভাই, তো এটা 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 জানার কারণে অনেকে একটা সুবিধা হবে, কারণ অনেকে ধরেন আমি যেটা দেখছি, হয়তো আমি হয়তো না, বাট আমার সাথে অন্যান্য ব্যাচমেট যারা আছে তারা হয়তো শুরু থেকে রিসার্চে আগ্রহী, বা তার টার্গেটই থাকে যে আচ্ছা আমি যেহেতু টাকা দিয়ে যেতে পারতেছি না, বা আমি একটা ফান্ড ম্যানেজ করা ট্রাই করবো ইয়ার ক্ষেত্রে আর কি। তো ভাই এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেমন দেখছি ইউরোপের বিভিন্ন প্রফেসররা উনিরা হচ্ছে যে বিভিন্ন স্কিলের থেকে বেশি, মানে হার্ড স্কিল যেমন ধরেন ম্যাটল্যাব চালানো বা পাইথন পারা, এসব স্কিলের থেকে বেশি উনিরা বেশিরভাগ কমিউনিকেশন স্কিলটাকে বেশি প্রেফার করে, যেটা আমি লিঙ্কডইনে দেখলাম আর কি। মানে আমি টুকটাক হুম, হুম। ঘাটাঘাটি করে যা দেখলাম যে, তো কানাডাতেও কি মানে আপনি যেহেতু মানে কানাডা ইউনিভার্সিটি পড়ছেন, ওখানকার এনভায়রনমেন্টটা কি, মানে ওখানকার প্রফেসররা বা এখানে ওখানকার ফ্যাকাল্টিটা কি? স্পেসিফিকলি আমার যতটুকু কারণ আমি পড়াশোনা থেকে মানে তোমার কাজে চলে আসছি, মানে কাজে আছি, ফিল্ডে আছি প্রায় অলমোস্ট কত বছর হয়ে গেল, 12-14 বছরের মতো আমি ফিল্ডে আছি। সো আমি যখন ছিলাম তখন আমি আমি দেখছিলাম যে ওনারা দেখতে চায় যে উনি যে একটা থিসিস টপিক নিয়ে কাজ করতেছে, তুমি তুমি শরীফ কিভাবে ওই থিসিস টপিকটাতে বা থিসিসটাকে তুমি হেল্প করতে পারো। এটা হইতে পারে কমিউনিকেশনের মাধ্যমে, এটা হইতে পারে তোমার কোনো সফটওয়্যারের মাধ্যমে, এটা হইতে পারে তোমার রাইটিং স্কিলের মাধ্যমে। এখন তো মানে এনিওয়ে ইন এনিওয়ে তুমি আহ, কিভাবে হেল্প করতে পারো। এখন মানে তোমার ওনাদের ব্যাকগ্রাউন্ড বেনিফিটেড হইতে হবে আর রাইট, কি, তোমার মানে বেনিফিট উনিরা হতে হবে। রাইট, এখন ধরো যে কোনো একটা টপিক নিয়ে উনি কাজ করতেছে এবং তুমি ওই টপিক নিয়ে আগে থিসিস করছো, বা তোমার আগে পড়াশোনা আছে, বা তুমি কোনো একটা সার্টিফিকেশন করছো, বা তুমি কিছু একটা করছো, এবং ওইটা তুমি ওনাকে ওনার রিসার্চ টিমে যদি আসো তাহলে তুমি ওনার টিমকে ওনার হেল্প করতে পারবা, এবং ওনার টিমের হেল্প হবে, ডেফিনেটলি উনি তোমাকে নিয়ে আসবে। তাহলে ভাই আমরা তো হচ্ছে যে এডুকেশন রিলেটেড কথা বলছি, কিন্তু কিছু পার্সেন্টেজ আমাদের অডিয়েন্স আছে উনিরা ধরেন একটা ভিসা আছে, ওয়ার্ক ভিসাতে আসতে চায়, মানে উনি হয়তো এডুকেশনের মাধ্যমে আসতে চায় না, ধরেন উনি হয়তো বাংলাদেশে এমএনসি তে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে 5, 6, 8, 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, এখন ধরেন উনিরা পড়াতে ফিরতেও চায় না বা পড়ার মাধ্যমে আসতে চায় না, ধরেন উনি ওয়ার্ক এর মাধ্যমে আসতে চায়, যে উনি ওয়ার্ক ভিসা আসতে চায়। এটার সুবিধা যদি আপনি একটু ছোট করে বলতেন। আপাতত আমি যতটুকু জানি এই ভিসাটা হোল্ড করে রাখছে কানাডা, বাট এটার একটা সুযোগ আছে, ওই যে বললাম না এক্সপ্রেস এন্ট্রি। সো ওইখানে তোমার সবগুলা ক্রাইটেরিয়া, যখন তোমার এখানে পয়েন্ট সিস্টেম, তুমি প্রতি মাসে এখানে পয়েন্ট তোমার ড্র হয়, এবং যাদের কাট অফটা ওই পয়েন্টের মধ্যে চলে আসে তারাই তোমার ইনভিটেশনটা পায় এবং দে অ্যাপ্লাই ফর পিআর। এবং আমাদের আসানুল্লাহর একজন এভাবে ইমিগ্রেশন নিয়ে আসছে। সে জব করতে হচ্ছে গ্রামীণে, আহ, এবং সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের ব্যাচেরই, এবং লিটারালি সে এভাবেই ইমিগ্রেশন নিয়েই আসছে। সো এটা আপাতত হোল্ড আছে, বাট ডেফিনেটলি এটা একটা আহ, আহ, মানে এটা একটা ওয়ে। বাট বিকজ আমি যেহেতু এটার এক্সপার্ট না, আমি এটাতে কমেন্ট করতে চাইতেছি না। আহ, যারা আছে বা যারা এরকম চিন্তা ভাবনা করতেছে তাদেরকে বলবো যে একটা ওয়েবসাইট আছে, www.cic.gc.ca। ভাই আমরা তাহলে এটা হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মানে কি, এটা কানাডার যে ইমিগ্রেশনের ওয়েবসাইটটা, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, এবং এটা যদি কেউ একটু পড়াশোনা করে, একটু ঘাটাঘাটি করে, সব ইনফরমেশন গুলো আবার পাবে। তো আমি আবার বলতেছি www.cic.gc.ca। ঠিক আছে, আমরা অবশ্যই এটা আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা হবে না আশা করি। তো ভাই আমরা হচ্ছে মোটামুটি মাইগ্রেশন নিয়ে তো কথা বললাম। এখন হচ্ছে ভাই আপনি তো বললেন আপনি আরামপ্রিয়, আপনি বাংলাদেশে জব হ্যাঁ, করতেন ভালো, এরপরে তো আপনি কানাডাতেও ভিন্ন ভিন্ন কোম্পানিতে জব করছেন এবং 14 বছরের বিশাল এক্সপিরিয়েন্স না আমি দুইটা আপনার। দুইটা অর্গানাইজেশনেই কাজ করছি। মানে প্রথমে স্টার্ট করছিলাম সেন্ট্রিক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে, ওটা একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তারপর আমি চলে আসছিলাম হচ্ছে টরন্টো ট্রানজিট কমিশনে। দুইটা অর্গানাইজেশন বেসিক্যালি, একটা হচ্ছে টরন্টো ট্রানজিট কমিশন, একটা হচ্ছে
মেট্রোলিংকস অথবা গো ট্রানজিট। সো গো ট্রানজিট বা মেট্রোলিংকস সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেমন আন্তনগর, যেটা মানে রাষ্ট্রীয় যেই ইয়েটা থাকে, এখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হচ্ছে ওই মেট্রোলিংকস। আর তোমার ধরো মেট্রো রেল, যে আমাদের যে বাংলাদেশে মেট্রো রেল হয়েছে ঢাকায়, এটা হচ্ছে টরন্টো ট্রানজিট কমিশন। সো আমি এখন টরন্টো ট্রানজিট কমিশনে তোমার ট্র্যাক এন্ড স্ট্রাকচারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। মানে আমার আন্ডারে ধরো যত ট্র্যাক ডিজাইন, যত ট্র্যাক তোমার ধরো যে ইনস্টলেশন, যত তোমার স্টেট অফ গুড রিপেয়ার, তোমার ধরো মানে মেইনটেনেন্স, রিপেয়ার, সবকিছু আমার আন্ডারেই হয়। সো আমার আন্ডারে এখন 72টা স্টেশন আছে, আর হচ্ছে 13টা ইয়ার্ড আছে। সো লিটারালি ইটস বিগ বিগ, মানে আমি অনার্ড অনেস্টলি। এবং আমি আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আনছে, আমি এক্সপেক্ট করি নাই, দিছে। আমি অনেক শুকরিয়া, আর অনেক বড় রেসপন্সিবিলিটি। ভাই আপনি হচ্ছে যে একটা আরেকটা দেশের যে ওখানে একটা সরকারি চাকরিতে এত বড় পোস্টে গেছেন, সেটা একটু পরে আসতেছি। মেনলি আমি প্রথমে জিজ্ঞেস করতে যাচ্ছি, এই যে আপনি তো দেশেও জব করছেন, তো অনেকে জানতে চায় যে দেশের এমএনসি গুলোতে জব করা বা দেশের কর্পোরেটে জব করা আর ফরেন কর্পোরেটের কালচার বা প্রাইভেট কোম্পানি গুলোর কালচার কেমন পার্থক্য, মানে অনেকে জানতে চায় যে এটা কি। যেমন অনেকে ফেড আপ বাংলাদেশের এমএনসি গুলোতে কাজ করে, এটার ওয়ার্ক কালচার, আশেপাশে মানুষজন ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে অনেক ফেড আপ থাকে। তো কানাডা আপনি কেমন পার্থক্য দেখছেন, যেহেতু আপনি দুই জায়গাতে কাজ করছেন? দুই দেশে আপনি অনেক কম সময়ে কাজ করছেন, বাট আশা করি আপনি না, আমি আইডিয়া তো। আমি আমি মনে করি কি, যে কোনো স্কিল শিখা, যে কোনো জায়গায় কাজ করা, যে কোনো কিছু যদি তুমি মানে করো, অবশ্যই এটা কোনো না কোনো ডাউন দ্য লাইন তোমার হেল্প হবে। এটা 100% তোমার হেল্প হবে। আমি তোমাকে ছোট্ট একটা ফানি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি জিনিসটা বুঝিয়ে দিই। এই তোমার ওই আনসার, ওইটার কোশ্চেনের আনসার দিব। তো আমি বললাম না তোমাকে, আমি অ্যাপেল হোমস লিমিটেড একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আমি কাজ করতাম। তো প্রথম প্রথম ঢালাই হচ্ছে, তো আমি অনেক কিছু বুঝতেছি না। এখন বাংলাদেশে যেমন আমরা যেটা পড়ি, বাংলাদেশে যেটা আমাদেরকে পড়ানো হয়, আর সাইটের ল্যাঙ্গুয়েজ বা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে, তুমি তো আইপি তে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে, বব সুতা হল্লা এইসব জিনিসপত্রগুলো তুমি সাইটে মানে বুঝতে বুঝতেই কিন্তু মানে টাইম চলে যায়। তো ওইখানে আমাদের একজন চুয়েটের বড় ভাই ছিল, আকবর ভাই। তো ওইখানে আমাকে একটা ট্যাকটিক্স শিখেছিল আর কি, ওইটা আমার পরবর্তীতে হেল্প হয়েছে। আমি তোমাকে বলবো কোথায় হেল্প হয়েছে। তো সাইটে যাই, যেদিন ঢালাই হবে তার আগের দিন তোমার আমরা ইন্সপেকশন করি, ছাদ ইন্সপেকশন করি, রিবার গুলা ঠিক আছে কিনা, ইয়েগুলা ঠিক আছে কিনা, সবকিছু আমরা চেক করি, কলাম ঠিক আছে কিনা, স্ল্যাবের থিকনেস ঠিক আছে, মানে সবকিছু। তো আমার প্রথম প্রথম অনেক কষ্ট হচ্ছে, আমি কিন্তু বুঝতে, সাইটে আমার খুব কষ্ট হচ্ছে। তো আকবর ভাই শিখাই দিছিল, যাই চিল্লাচিল্লি শুরু করে দিল, মানে হুদাই হুদাই, মানে এটা কি চয় নাই, মানে চিল্লাচিল্লি করে একাকার অবস্থা, বুঝছো? তখন কন্ট্রাক্টরই দৌড়ায় আসবে, বা ওই ওয়ার্কারে, না না স্যার দেখেন, এটা এইভাবে করছি, এটা এইভাবে করছি, এটা এইভাবে করছি। পরে তুমি অটোমেটিক তুমি কিন্তু একটা আইডিয়া পাই যাবে। তো সেম আইডিয়া আমি টিটিসি তেও কাজে লাগাইছি, ইংলিশে। মানুষ তো বাংলাদেশের মানুষের শরীরও হাড্ডির সংখ্যা সমান, এখানেও হাড্ডির সংখ্যা সমান, রক্ত 5.5 লিটার, এখানেও 5.5 লিটার, কিন্তু স্টাইল সেম। তো এখানে যে আমি যাই চিল্লাচিল্লি, বিশাল বড় তোমার কার হাউস, ওইখানে যাই তোমার ধরো যে আমি চিল্লাচিল্লি লাগাইছি, আমি বুঝতেছি না, আমাকে ড্রয়িং দিয়ে ম্যানেজার বলছে যে আমরা গো অ্যান্ড ইন্সপেক্ট দিস ওয়ান। আমি তো জানি না, ওই যে আকবর ভাইয়ের স্টাইল, যাই চিল্লাচিল্লি, এটা কিছু হয় না, তো তোরাই আসে সব বুঝাই দিল। আর আমি তো ইঞ্জিনিয়ার মানুষ, আমি তো একটু হলেও শিখছি, তারপর আমি ইন্সপেক্ট করা শুরু করলাম। সো লং স্টোরি শর্ট, তুমি বাংলাদেশে যদি তুমি কোনো কিছু পড়ো বা কোনো কিছু এক্সপিরিয়েন্স তোমার হয়, ফাইলিং কিভাবে হয়েছে, বা লেটসে অবশ্যই রুলস রেগুলেশন চেঞ্জ। এখানে কাঠের বাসা বেশি হয়, আমাদের বাংলাদেশে আরসিসি, আমাদের এখানে বেশি আরসিসি হয়, কিন্তু এখানে কাঠের বাসা বেশি হয়। কিন্তু ডেফিনেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার ফাউন্ডেশন, তোমার পাইলিং, তোমার মানে আমি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর টার্মস গুলো বলতেছি, প্রিটি মাচ সেম। সো আমি বলবো যে এনভায়রনমেন্ট তোমাকে ম্যানেজ করে নিতে হবে। এটা ওয়ার্ক এনভায়রনমেন্ট বলো বা যে কোনো যেটাই বলো না কেন, ইউ হ্যাভ টু ম্যানেজ ইয়োরসেলফ। যে হ্যাঁ, এখানে পলিটিক্স আছে, এখানে ইয়ে আছে, ইউ হ্যাভ টু তোমার জায়গা তোমাকে করে নিতে হবে। এখানে হচ্ছে বলো না সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
So you have to be fit in any organization, anywhere. So আমি যেটা বলবো যে বাংলাদেশে যতক্ষণ তুমি আসো, যদি তুমি দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করো, তুমি কোনো না কোনো স্কিলস ডেভেলপ করো, কোনো না কোনো কিছু শিখো, ডিজাইন গুলো শিখো, আহ, যারা যেটা তোমার চোখাবাতি ছিল সেগুলো দিয়ে একটু ঘাটাঘাটি করো, দেন দেখবা যে তুমি আগামীতে ডেফিনেটলি এখান থেকে তুমি ইয়ে করবা, মানে একটা সাকসেসফুল ইয়ে প্ল্যাটফর্মে চলে যাবা। ভাই আপনাকে এরপরে যে প্রশ্নটা জিজ্ঞেস করতাম, এই যে আপনি ধরেন বাংলাদেশী নাগরিক, তারপরে আপনি কানাডাতে গেলেন আজকে থেকে ধরেন 15-16 বছর আগে, এরপর এখানে যে একটা ওদের গভর্নমেন্ট জবে ঢুকে এই জবে এত বড় পজিশনে গেলেন, মানে নর্মালি তো বাংলাদেশে আমরা এটা দেখতে পারি না যে অন্য দেশ থেকে বাংলাদেশে এসে আমাদের গভর্নমেন্ট জবে এত বড় পজিশনে যায়। তো এই যে আপনি যে প্রথমত মাইগ্রেশন, আপনি ওই দেশের নাগরিক না, ওখানে অ্যাডজাস্টমেন্ট হওয়া এবং অ্যাডজাস্টমেন্ট হয়ে ওখানে গভর্নমেন্ট জব করা এবং গভর্নমেন্ট জবেও এত বড় পজিশনে যাওয়া, এই জার্নিটা সম্পর্কে আপনি একটু বলেন যে কিভাবে আপনি গেলেন, বা মানে এটা কি প্ল্যান ছিল নাকি ধরেন যে না 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 আপনি অ্যাপ্লাই না করতেছেন? না না, এরকম কোনো কিছু মানে এইখানে আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয়, আমি জানি না তোমাদের হয়েছে কিনা, যে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিলেই কিন্তু তোমার লাইফ সেট, এসএসসির পরে তোমার লাইফ সেট, তারপর কলেজে তুমি এইচএসসি দিলেই দেখবা যে আর কোনো কথা নাই, তারপর তুমি যা মন চায় তা করো, এইচএসসি শেষ, তারপর কি ইউনিভার্সিটি, এই 4 বছর তোমার লাইফের চেঞ্জ করে দিবে। এই 4 বছর তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি মানে এটা কিন্তু ইটস নেভার এন্ডিং, ইটস অলওয়েজ গোয়িং অন। এখন কানাডা আসছি, কানাডা এসে আমাকে বলে একটা ভালো চাকরি লাগবে, ভালো চাকরি না হলে ভালো বিয়ে হবে না, ভালো সেটেলমেন্ট হবে, তো এই জিনিসটা ইটস নেভার এন্ডিং। সো আমারও এরকমই ছিল, আমি যখন প্রথমে আসছি, আসার পরে এখানে ইমিগ্রেশনের জন্য একটা চাকরি দরকার, ইমিগ্রেশন চাকরিটা পাইলাম, তারপর ইমিগ্রেশন হলো, বিয়ে শাদী করলাম, তারপর তোমার ধরো যে আস্তে আস্তে ক্যারিয়ার প্রোগ্রেশনটা হইতে থাকলো। তোমার প্রথমে ঢুকছিলাম হচ্ছে কনস্ট্রাকশন, সিনিয়র কনস্ট্রাকশন ইন্সপেক্টর হিসেবে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হইলাম, প্রজেক্ট ম্যানেজার হইলাম, প্রজেক্ট মানে ইঞ্জিনিয়ার হইলাম, প্রজেক্ট ম্যানেজার হইলাম, না আমি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো যে কোনো জায়গায় যেখানেই থাকো না কেন, বাংলাদেশে যারা আছে তারাও সেম ক্যারিয়ার প্রোগ্রেশনেই যাচ্ছে, তারা কিন্তু ওই ক্যারিয়ার প্রোগ্রেশনটাতেই তারা আগায় যাচ্ছে, তারা ওইভাবেই যাচ্ছে, ওইরকম কোনো কিছু প্ল্যান ছিল না। আর যেটা বলতেছো, আমি বাংলাদেশের একটা সুযোগ আছে যে ডুয়াল সিটিজেন রাখা যায়, আমি বাংলাদেশেরও নাগরিক, এখানকারও নাগরিক। তো আর এটা একটা ভুল ধারণা সবার মধ্যে আছে, যারা কানাডাতে আছেন বর্তমানে, ওই জিনিসটা ধারণা রাখেন না যে পিআর হইতে হবে টু গেট এ গভর্নমেন্ট জব। নো, আপনি যদি কোয়ালিফাইড হন, আপনি যদি পরীক্ষা দিয়ে সিলেক্টেড হন, আপনার যদি ইন্টারভিউ যদি সাকসেসফুল হন, আপনি ইট ডাজন্ট ম্যাটার, আপনি এখানে জব করে ট্যাক্স দিবেন, যে সিটিজেন সেও ট্যাক্স দিবে এবং প্রিটি মাচ সেম ট্যাক্সই দিবে, কোনো চেঞ্জ নাই। সো এটা নিয়ে এটা একটা ভুল মিথ। সো আপনি আপনার মতো করে ট্রাই করতে থাকেন, গভর্নমেন্ট জব বা নর্মাল জব যেটাই হোক না কেন, এটাতে পিআর বা ইয়ের কোনো ফ্যাক্টর পড়ে না। Okay. আমি কি ভাই আপনার, আনসার দিচ্ছি তোমার এটা হ্যাঁ 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 ভাই, ঠিকঠাক, মানে মেনলি টু দা পয়েন্ট? মোটামুটি যে, হ্যাঁ হ্যাঁ, যে ধরেন গভর্নমেন্ট জবে আপনার, মানে আমরা যতটা কঠিন মনে করি অতটা না, যে না, এটা এত না, অনেক। বাট জিনিসটা হচ্ছে কি, তোমাকে জানতে হবে, তোমাকে অবশ্যই গভর্নমেন্ট চাকরিতে তোমার যে ইন্টারভিউ সেটটা হবে বা ইন্টারভিউ যেভাবে হবে, তোমাকে একটা যদি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, একটা কাজ দেওয়া হয়, ডেফিনেটলি তোমাকে ওই কাজটা আহ, তারা এক্সপেক্ট করে যে তুমি এটা করো এবং তুমি এটাতে ওয়েল পারফর্ম করো। ভাই তাহলে হচ্ছে তো এটা তো আপনার ক্যারিয়ার হয়ে গেল ওই, আর আমরা তো জানি যে আপনার একটা ছোট স্টার্ট আপ বা বিজনেস আছে। তো এটা সম্পর্কে ভাই আপনি একটু বলেন যে এই যে আপনি জবের পাশাপাশি আবার এটাও ম্যানেজ করতেছেন। না, আমরা আবার আসলে ধরেন যে, 3টা ফ্রেন্ড মিলে আমরা এটা স্টার্ট করছিলাম, আমি ওয়াটারলু থেকে পাস করছি, তো আমরা ওইখান থেকে 3জন ফ্রেন্ড মিলে আমরা এটা স্টার্ট করছিলাম। মানে আমরা এক্সপেক্ট করি নাই যে এটা এরকম এত বড় হবে বা এরকম কিছু, আমরা জাস্ট ফর ফান। এই কোম্পানিটার নাম হচ্ছে ASR ইঞ্জিনিয়ার্স। আমার নাম আনোয়ার, আমার ফ্রেন্ড সাইদ আর রেমন্ড। সো সাইদ হচ্ছে পাকিস্তানি, আর হচ্ছে সে এখানে পড়াশোনা করছে, এখানে আছে, আর রেমন্ড হচ্ছে কেনিয়ান। সো এই আমরা 3জন মিলেই প্রথমে ফান হিসেবেই স্টার্ট করছিলাম। তো করতে 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 আহ, একটা দুইটা প্রজেক্ট করতে 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 সো অলমোস্ট 12-13 বছর হয়ে গেল। এন্ড মানে একটার পর একটা প্রজেক্ট আসতেছে, আর পয়সা, ওই যে দিন শেষে পয়সা, আমরা তো পয়সা, মানে পয়সা হচ্ছে মেইন জিনিস, ড্রাইভিং ফোর্স। ওই যে তোমার রেজাল্টও তোমার পয়সার কারণে, এখন এখানে এএসআরও তোমার হয়েছে পয়সার কারণে, যে ভালো পয়সা আসতেছে, আমরা সব খুব আরো বেশি
এনথুজিয়াস্টিক হয়ে গেছি, আরো বেশি অ্যাক্টিভ হয়ে গেছি যে আচ্ছা ঠিক আছে কিভাবে করা যায়, মার্কেটিং কিভাবে করা যায়, আরো হায়ার করলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের কোম্পানিতে আমরা ট্রেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরন্টো, টেসলা এসব বড় বড় অর্গানাইজেশন গুলোর কাজ করতেছি। এবং আমাদের কাছে ফ্লো অফ ওয়ার্ক অনেক। মানে ইভেন ইন এই রিসেশনের মধ্যে আমি জানি না, আমার নানা বলতেন যে রিসেশন হলে নাকি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ব্লেসিংস। আই ডোন্ট নো, মানে এটা আমার নানা বলতেন আর কি। তো এখন এই কারণে হয়তো আমাদের কাজ আলহামদুলিল্লাহ আছে অনেক, আমরা কাজ করে যাচ্ছি। আর এএসআর আরো বড় হইতেছে, আমরা আরো হায়ার করতেছি, এবং দিন দিনকে দিন এটা আরো বড় হচ্ছে। ছোট্ট একটা অফিস নিয়ে স্টার্ট করছিলাম অনেস্টলি, মানে কত বাই কত অফিসটা ছিল হচ্ছে মনে হয় 12 বাই 12 একটা রুম নিয়ে আমরা স্টার্ট করছিলাম। এখন করতে করতে এটা অনেক বড় একটা অর্গানাইজেশন হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ। এই যে ভাই জবের পাশাপাশি একটা বিজনেস হ্যান্ডেল করা, এটা 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 প্যারা মনে হয় না? এটা বা না, অবশ্যই প্যারা মনে হয়। যে কোনো কিছু তুমি তুমি তো টাকা পাচ্ছ, তো তোমাকে তো কেউ দুনিয়াতে টাকা কারো পকেট থেকে নিজের পকেটে আনা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। ডাজন্ট ম্যাটার ইটস আইপিই, ডাজন্ট ম্যাটার ইটস সিভিল ইঞ্জিনিয়ারিং, ডাজন্ট ম্যাটার এটা যে কোনো। তো ওই তোমাকে তো কষ্ট করতে হবে, তোমাকে যদি কষ্ট না করো তুমি তো, তোমাকে কেউ পয়সা দিবে না। সো অবশ্যই এটা কষ্টের, দুইটা দুইটা কাজ বা দুইটা দুইটা ইয়ে করার। বাট আমার আমার আই ওয়াজ লাকি যে আমার ভালো দুজন পার্টনার আমি পাইছি, এবং দে আর মানে খুবই লয়াল, ট্রান্সপারেন্ট। তারা ধরো যে ফ্রেন্ডলি, সবচেয়ে বড় জিনিস যে দিন শেষে আমরা অফিস শেষে মনে করো আড্ডা মাড্ডা দিই। এবং ওরা এসআর ফুল টাইম থাকে, আমি আমি থাকতে পারি না, আমি যেহেতু আমি টিটিসি তে জব করি ম্যানেজার হিসেবে। সো আমার পক্ষে সম্ভব হয় না, বাট ওরা ক্যারি করে। বাট যেহেতু মালিক হিসেবে আমিও আসি, সো আমিও কিছু পয়সা টয়সা দেয় আর কি, আর আমি কাজ টাজ করি একটু। মানে এটা বেশ ফ্যাসিনেটিং যে ভাই আপনি ধরেন কানাডায় গেলেন, ওখানে একটা কোম্পানি খুললেন, আবার ওখানে গভর্নমেন্ট জব করেন, গভর্নমেন্ট জবের পাশাপাশি কোম্পানিটা হ্যান্ডেল করেন, বেশ ফ্যাসিনেটিং। মানে আচ্ছা, আমাদেরও তো জিনিসটা বন্ধুদের মধ্যে জিনিসটা জিনিসটা হচ্ছে কি, যদি এই কষ্টটা না করতাম বা ধরো ধরো যে না হইতো, তুমি আর আমি আজকে কথা বলতাম না। তুমি আমার খুঁজে আনোয়ার আনোয়ার সালাম, তুমি আমার খুঁজে বাই করতাম না, হু ইজ আনোয়ার সালাম, আনোয়ার সালাম ইজ নো ওয়ান। এখানে অনেক অনেক আনোয়ার সালাম আসামনা থেকে বাইর হয়েছে, দে আর স্টিল দেয়ার, এবং তারা ওইভাবে আছে, জব করতেছে। বিকজ এই যে ফ্যাসিনেটিং কথাগুলো বলতেছো না যে হ্যাঁ আনোয়ার ভাই এটা ফ্যাসিনেটিং, আপনি ম্যানেজার, দ্যাটস ওয়াই তুমি আমার খুঁজে বাইর করছো, তুমি আমার সাথে কথা বলতেছো, এন্ড দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং দিস চ্যাট, ইজন্ট ইট? ওটাই কঠিন মানে ওটাই আসলে কঠিন কথা যে আসলে এটা লাইফে আসলে সাকসেসফুল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ একদম। আচ্ছা, এই আমার জিনিসটা এই জিনিসটা আমি জানতে চাইছি, সাকসেসফুলের ডেফিনেশন কি তোমার কাছে? আমি ইন্টারভিউ আমার নেই। মানে বর্তমানে ভাই আমার কাছে এখন হচ্ছে যে আমি, আমার যদি পার্সোনাল কেননা আমি যাবে? এখন, না না ভাই আমার হচ্ছে যে আগামী ধরেন 5 বছর মধ্যে মোটামুটি একটা স্টেবল জব, একটু বাবা মাকে সাপোর্ট করার মতো এনাফ মনিটারি ভ্যালু, এবং নিজে মানে মানে নিজে পায়ে দাঁড়ানো আগে। এখন তো ধরেন হয়তো আমি একটা ইন্টার্ন করতেছি বা টিউশন করতেছি করে কিছু টাকা হয়, বাট মাস শেষে আসলে আব্বু থেকে চাওয়া লাগে, কারণ খরচ তো ভাই অনেক। 1 লাখ টাকা তো 6 মাসে আমার ম্যানেজ করা ঝামেলা। তো আমি চাচ্ছি যে ভাই আগামী 5 বছরের মধ্যে মানে পাস করার পরে নিজে পায়ে দাঁড়ায়, এবং 5 বছরের মধ্যে মোটামুটি নিজেকে সাপোর্ট করি, এবং বাবা মাকে একটা সাপোর্ট দেওয়ার মতো যদি হইতে পারি, তাহলে এটাকে আমি সাকসেসফুল মনে করবো আর কি। যে আগামী খুব 5 বছর সুন্দর সুন্দর পরবর্তীটা আনসার, আমি চাই না। অবশ্যই সুন্দর আনসার, কিন্তু আমি আমি মানুষজনের সাকসেসফুলের ডেফিনেশনটা থেকে অন্যরকম। যে আমার অনেক টাকা হইতে হবে, আমার দেশের বাইরে যেতে হবে, আমার হাই হাই পেইড জব থাকতে হবে, আমার এইটা থাকতে হবে, এটা নট নেসেসারিলি। সাকসেসফুলের ডেফিনেশন হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। এখন শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক দিছে। আমি অতটুকু মানে বিলিভ করো, আমি অতটুকু পাওয়ার যোগ্য না। আমি স্ট্রেট বলি, আমাকে আল্লাহ তাআলা এত দিছে, আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমার কাছে সাকসেসফুল ডেফিনিশন হচ্ছে যে একটা মানুষ যদি তার পরিবারের সাথে, তার মনে করো যে রুজি রুটি তার আছে, তার পরিবারের সাথে একটা সুন্দর টাইম কাটাচ্ছে, ভালো একটা টাইম স্পেন্ড করতেছে, তারপর ফ্যামিলির সাথে একটা ভালো রিলেশন আছে, দ্যাটস সাকসেসফুল লাইফ। শিক্ষিত হইছো ডেফিনেটলি, আমাদের প্রত্যেক ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার। তো তো শিক্ষিত আমাদের মোটামুটি সবাই। তো এই যে একটা বন্ডিং, একটা সবাই একসাথে থাকা, একটা আহ, ভালো টাইম স্পেন্ড করা, টাকা পয়সা সবার কাছেই আসবে। ইঞ্জিনিয়ার মানুষ দেখা যাবে যে কোনো না কোনো ভাবেই সে মানি মেক করে ফেলছে, কারো কাছ থেকে, কারো কাছে হয়তো বা বেশি হবে, কারো কাছে কম,
কিন্তু আমার কাছে যেটা মনে হয় ওই যে যেই টাকাটা আছে সেই টাকাটা নিয়েই মানুষ যাতে হ্যাপি থাকে, ফ্যামিলির সাথে থাকে এবং সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বন্ড ক্রিয়েট করে থাকে, দ্যাটস সাকসেসফুল লাইফ, দ্যাটস সাকসেসফুল লাইফ, বুঝছো না? আমারও মোটামুটি ভাই ডেফিনেশন এটা, মানে আমি আমি চাচ্ছি যে আগামী 5 বছরে ধরেন ধরেন এখন আমি 3rd ইয়ারে আছি, তো আমি চাচ্ছি যে পাশ করার পরে ধরেন আহ, যদি দেশে ভালো করতে পারে তাহলে অবশ্যই দেশে, আর যদি দেশে ভালো না করতে পারে তাহলে তো বিদেশে যাইতেই হবে, কারণ বাংলাদেশে ভাই এখন একটু অপরচুনিটি কম, যদি যদি সত্যি কথা আর কি, যে যেহেতু গ্রাজুয়েট বেশি, এই কারণে আহ, যে কোম্পানিগুলো আছে ওরা তো ধরেন আপনাকে বেশি মানে আপনার যেই হক, যেটা আপনার স্যালারি সেটা ওরা অফার করবে না, কারণ কেউ না কেউ এই জব নিবেই। তো তা আমাদের আমাদের মাইন্ডসেটটা এখন এরকম হয়ে গেছে যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারই হতে হবে। মানে আমি এটা দেখো দেখো, সরি প্লিজ ডোন্ট গেট মি রং, আমি আপনি বলতে পারেন আনোয়ার ভাই আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনি কানাডা চলে গেছেন, আপনি এখন বড় বড় গুলি মারতে নট, না না, আমি আমার কাছে হচ্ছে টু বি অনেস্ট, যে ধরো আমার একটা ফ্রেন্ড, আমারই ফ্রেন্ড, আমি নাম বলবো না, সে এখন কিশোরগঞ্জে খুব বড় করে তোমার, সে ইঞ্জিনিয়ার কিন্তু বাই দ্য ওয়ে, সে চুয়েট থেকে পাশ করছে, সে বর্তমানে তোমার কিশোরগঞ্জে তোমার একটা খামার করে বসছে, তার এখানে সব হচ্ছে ফ্রেশ, বিশাল বড় সে জায়গা টাকা কিনছে চাকরি টাকরি করে, সে তোমার ধরো এখানে গরু পালতেছে, সে তোমার কৃষি খামার করতেছে, এন্ড সে ওইখান থেকে ভালো টাকা ইনকাম করতেছে, অনেক ভালো টাকা ইনকাম করছে, এবং সে বাংলাদেশে আছে, তার ফ্যামিলির সাথে আছে, এবং হি ইজ এনজয়িং ইট লাইক ক্রেজি, মানে বুঝছো ব্যাপারটা? তো তো আমাদের হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং হইতে হবে আমাদের। আমি তোমাকে বলি, আমরা যখন পাশ করে বাইরে ছিলাম, আমাদের যে বেতন দিত যে কোনো অর্গানাইজেশনে, ওইটা অলমোস্ট যে একজন যিনি গাড়ি চালায় আমাদের বাংলাদেশে, চালক ড্রাইভার, ওনার বেতনের কাছাকাছি ছিল। সো ইটস নট, আই মিন কোনো বড় বড় ফ্যাক্টর না। আমি ওনাদেরকে ছোট করে, যারা ড্রাইভ করে তাদেরকে আমি ছোট করে বলতেছি না, তারাও একটা বাংলাদেশে গাড়ি চালানো একটা বাপরে বাপ একটা হেডেক, এটা ওনাদেরকে হ্যাটস অফ, এখানে প্রচুর মাথা এবং ইয়ে কাটাইতে হয়, কিন্তু এর সেম ছিল। তো এইটাই আমি বলতে চাচ্ছি যে যে কোনো জায়গা থেকে তুমি মানি মেক করো, এবং নট নেসেসারি ইঞ্জিনিয়ার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, অনেকে এমবিএ করে ব্যাংকিং এ ঢুকে গেছে, অনেকে তোমার ধরো যে অন্য সেক্টরে চলে গেছে, গেছে না? জি তো মানে নট নেসেসারি যে ইঞ্জিনিয়ার, হ্যাপি থাকলে, অন্য যে কোনো জায়গা থেকে পয়সা আসতে থাকলে বাস, দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস সাকসেসফুল। ওটাই ওটাই আশা করি আর কি ভাই। আমারও এরকম ইচ্ছা, ধরেন যেহেতু বাংলাদেশে আমার জন্য ধরেন কোন একটা বিজনেস করে, বা বাংলাদেশে আমার জন্য বিজনেস স্টার্ট করা যায়, কারণ আমার ক্যাপিটাল কম, তো আমারও এরকম ইচ্ছা যে ধরেন 5-6 বছর বিদেশে থেকে কিছুটা ক্যাপিটাল করে আবার দেশে এসে কিছু একটা করার, ধরেন এরকমই ফার্ম বা ধরেন অন্য কোনো ধরেন ইঞ্জিনিয়ারিং একটা ওয়ার্কশপ দিয়ে এনিথিং, আমি তো জাস্ট তোমাকে এক্সাম্পল হিসেবে বললাম ফার্ম। আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে মুশফিক, সে তোমার ধরো চট্টগ্রামে, সেও চট্টগ্রামের ছেলে, সে এখন মেডিকেল সেক্টরে চলে গেছে, সে সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের সাথে পাশ করছে, এবং সে হচ্ছে তোমার এখন চিটাগাং শহরে তার বিশাল বড় তার দোকান টোকান সবকিছু, মানে বিশাল, সে সে মেডিকেল সাপ্লাইস ইয়ে করে, হি ইজ মেকিং গুড মানি। ওই যে বললাম যে, কিন্তু সে খুব হ্যাপি আছে, তার ফ্যামিলি, তার বাবা মা সবার সাথে, দ্যাটস ইয়ে। সে কিন্তু এক্সপেক্ট, সে চাইলো আমি কানাডা যাবো, আমি অস্ট্রেলিয়া যাবো, আমি ইউএস যাবো, হয়। এটা কি ভাই, যার দিক যেখানে আছে এটাই আশা করি সে এটাই। ওখানে যাবে। তো ভাই এই যে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসছি। হ্যাঁ, আপনাকে আবার কিছু প্রশ্ন আর কি, মানে ওভারঅল মানে আপনি তো মানে শুরু থেকে মানে এখন একটু কানাডাকে অ্যাভয়েড করতে বলতেছেন, তো ওভারঅল মানে এখন যারা ধরেন বিএসসি তে আছে, ধরেন তার টার্গেটই ফরেন যাওয়া, তার কোনো এমন দেশে থাকারই কোনো ইচ্ছা নেই, মানে ফরেন যাওয়াই তার টার্গেট, তাকে আপনি কি বলতে চাচ্ছেন যে ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনারই জুনিয়র, মানে তার টার্গেট, আপনি তাকে যাই বলেন যে দেশে তুমি ভালো করো এই করো, ও শুনতে চায় না, ও না মানে না না, যাবে ফরেন। ডোন্ট ডোন্ট গেট মি রং, আমি বলতেছি না যে আমি মানে আজকের পডকাস্টটা এমন হয়ে যাইতেছে, মনে হইতেছে যে আনোয়ার ভাই বাইরে বাইরে যেতে বা ইয়ে করতে মানা করতেছে, না এরকম না। তুমি যেখানেই তুমি নিজের স্যাটিসফ্যাক্টরি, তুমি যেখানে তুমি মনে করো যে তুমি স্যাটিসফাইড, ওইখানেই তুমি যাও। তোমার যদি মনে হয় যে না আমি কানাডাতেই যাবো, ওকে ফাইন, আমি এখানে আছি, ইউ ক্যান রিচ মি আউট, আমি তোমাকে হেল্প করতে পারবো, মানে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো। বা যে কোনো দেশে, আমি তো তোমার বললাম তো পুরো 172টা দেশ আছে মনে হয় ওয়ার্ল্ডে, 172টা দেশের মধ্যে তুমি যে কোনো দেশে যেখানে ইকোনমিক, মানে ওই দেশটা ইকোনমিক্যালি স্ট্রং, এবং তোমার ডিগ্রিটা ভ্যালুড হবে, মানে শুধু ওই দেশে না, ওই দেশের বাইরেও তোমার ধরো যে এই ডিগ্রির একটা ইজ্জত আছে, আর ওইখানে আমি বলবো যে
you should go and you should apply. মানে আসলে মানুষের তো এক একজনের এক এক প্রেফারেন্স থাকে, সে তার প্রেফারেন্স অনুসারে যাওয়া উচিত। ওভারঅল ভাই, এই যে আপনি যে কানাডা গেছেন, মানে ধরেন আপনার অনেক বন্ধু কানাডা যায় নাই বা আপনি গেছেন, তো আপনি যদিও খুশি আছেন, মানে আপনার কাছে মনে হয় যে এই যে আপনি যে মাইগ্রেশন করে দেশের বাইরে গেছেন অর্থিক, মানে মানে অর্থিক মনে হয় যে ধরেন কানাডা গেছেন, এত পরিশ্রম করছেন করে এখন একটা পজিশনে আছেন, আপনার অনেক বন্ধু হয়তো যায় নাই, হয়তো আপনার ব্যাচমেটরা দেশে আছে, আপনার কি মনে হয় আপনার জন্য কানাডা যাওয়াটা বেস্ট ডিসিশন ছিল, ফরেন যাওয়াটা? আমি এখন দেখো বেস্ট ডিসিশন ছিল কিনা আমাকে এখনো অনেকে জিজ্ঞেস করে, এবং আমি অনেকের সাথেই মজা করেই বলি যে, মজা করে না আসলে, আমি আমার যদি সেই অপরচুনিটি থাকতো, আমি আমি তোমার ধরো যে বাংলাদেশে থাকার চেষ্টা করতাম। বাংলাদেশ, অনেকে বলে বাংলাদেশ করাপ্টেড, বাংলাদেশ ইয়ে না, বাংলাদেশ ভালো না, বাংলাদেশে কোনো অপরচুনিটি নাই, বাংলাদেশে গ্রোথ নাই, এই নাই সেই নাই। আরে বাবারে, আমরাই তো বাংলাদেশ, ঠিক না? এখন কি মানে নসিব আমার, আমি কানাডাতে বসে আছি, এখন কানাডাতে এইসব বুলি বলতেছি বা এইসব কথা বলতেছি, এই জন্য হয়তো গ্রহণযোগ্যতা অত বেশি হবে না। বাট যদি আমার এরকম, আমার বাবা যদি এইটা না বলতো বা আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি হয়তো বা আমার মা বাবা আমাকে যদি বাংলাদেশ দেশে বাইরে না পাঠাতো, আমি বাংলাদেশে কিছু না কিছু করে খেতাম, কিছু করতাম ফর শিওর। আমি আনোয়ার যদি মনে করো যে এখানে এসে এএসআর ইঞ্জিনিয়ার স্কুলে বসি, আমাকে এত টাকা বেতন দিয়ে যদি আমাকে টরন্টো ট্রানজিট কমিশনে আমাকে ম্যানেজার হিসেবে রাখতেছে, আমি কি বাংলাদেশে 2টা ডিউটি করতে পারতাম না? পারতাম কি? মানে আমি তো পড়াশোনা করছি রে বাবা, আমি তো কিছু না কিছু করে খেতাম, কিছু না কিছু করতাম, পড়াশোনা করতাম, না হলে বন্ধুর সাথে যে গরুর খামারি করতাম, কিন্তু কিছু একটা করতাম এবং ওইটাও সাকসেসফুল করতাম। সো মানে জিনিসটা হচ্ছে যে মানে আমরা সবাই বলি, পলিটিক্যাল কারণে বল না কেন বা ইয়ের কারণে বলো, আমাদের দেশটা এরকম হয়ে গেছে বা এরকম, বাট যারা আফ্রিকাতে আছে তারা পানির সমস্যা ভুগতেছে, যারা মিডল ইস্টে আছে তাদের গরম, তারা টেম্পারেচার অনেক হাই, যারা কানাডাতে আছে তাদের হচ্ছে ঠান্ডার কারণে থাকতে পারে না। আমাদের এখানে কি সমস্যা? আমাদের পানি পরিষ্কার, আমরা পানি খেতে পারি, আমাদের ইয়ের কোনো সমস্যা নেই, ঠান্ডা গরমের কোনো সমস্যা নেই। আমরা শুধু এই যে পলিটিক্যাল এবং আমরা যারা মানুষরা আছি তারা করাপশনের কারণে এই আমাদের দেশটাকে এরকম বানাইতেছি। বাট আমাদের দেশটা অনেক ভালো, মানে আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারি। আর আমি আপনার সুযোগ থাকলে কি ধরেন, আমি অবশ্যই কোনো কোনো ডাউট না, if I can, I will definitely will come and I will come back to Bangladesh. এই যে সবার, দেখো আমার তো এখন আর কোনো ইয়ে নাই যে সরকারি চাকরি করতেছি, সিটিজেনশিপ হয়ে গেছে আমার, আমার ফুল ফ্যামিলি এখানে, আমার সবাই এখানে, আমার ভাই বোন, আমার বাচ্চা এখানে, সবাই এখানে, কিন্তু আমি তারপরে চাই আমি বাংলাদেশ চলি, এবং এটা আমার ফ্রেন্ড সার্কেলরাও জানে। আমার সবাই বলে যে তুই ফাইজলামি করতেছিস, তুই যাবি না কোনোদিন, এই না সেই না। আমি ডেফিনেটলি ভাই, যদি, কারণ বাংলাদেশের মতো অন্য কোনো দেশ, আমি এখানে হচ্ছে ধরো কি বলবো, আমি হচ্ছে এখানে এখন সিটিজেন, কিন্তু আমি তো এখানে একজন গেস্ট, আমার দেশ বাংলাদেশ। অনেকেরই ধরেন যারা দেশে থাকে তারা চিন্তা ভাবনা করে যে দেশ এটা খারাপ, দেশে গেলে হয়তো লাইফ, ওই যে একটা ভাব সম্প্রসারণ ছিল যে নদীর অকুলেতে সকল সুখ আমার বিশ্বাস, ওই বিশ্বাস আসার পর বিশ্বাসটা বোঝা যায় আর কি। এটা ভাই আপনার সাথেও আমি হচ্ছে যত আমাদের সিনিয়র যারা ফরেনে গেছে, মানে প্রায় 60-70% মানুষ কি আমাদের সাজেস্ট করছে যে দেশে ভাই থাকো, দেশে কিছু একটা করো, মানে মোটামুটি 60-70% মানুষ এটাই আমাকে সাজেস্ট করছে আপনার মতে আর কি, কারণ কি, দেশে থাকো, মানে দেশে একটা কষ্ট লাগে আর কি, বুঝো নাই? আমি চাইলেই কিন্তু টঙে যায় চা খেতে পারতেছি না, আমি চাইলেই কিন্তু আড্ডা দিতে পারতেছি না। আমার এখানে জিনিসটা হয়ে গেছে যে আমি 9 to 5 আমাকে জব করতে হবে, আমাকে ওই ওই মানে ক্যাটাগরাইজ, এখানে কাইন্ড অফ মেশিন, তোমাকে মানডে টু ফ্রাইডে তোমাকে কাজ করতে হবে, স্যাটারডে সানডে তুমি ছুটি পাবা। মানুষ এখানে বাঁচে হচ্ছে স্যাটারডে সানডের জন্য। তুমি জিজ্ঞেস করে দেখো কানাডাতে, আমি কানাডার কথা বলতেছি, মানুষ বাচ্চার জন্মদিন, যে কোনো অনুষ্ঠান, দাওয়াত ওই শনি রবিবারের জন্য। মনে হয় কি ওই শনি রবিবারে অক্সিজেন দিছে, রুগী মরতেছে, শনি রবিবারে তোমার অক্সিজেন দিছে, আবার মানডে টু ফ্রাইডে আবার স্টার্ট।
জাপানের মতো কালচার। আমি ওই লাইফ চাই না। আমি চাই যে আমি সন্ধ্যার সময় যাই আমার বন্ধুদের সাথে জিসি মোড়ে যাই আড্ডা দিব। আমি টঙ্গে যাই চা খাবো, আমি ঘোরাঘুরি করবো। আমি তাহলে তো ভাই আপনি এগুলি অনেক মিস করেন যে আমি দেশে অবশ্যই থাকতে মিস যখন। করি রে ভাই। আমি এটা খুব মিস করি। আমি হলে ছিলাম, আসানুল্লাহ হল ছিল। তোমরা এটা পাও নাই, আসানুল্লাহ হল ছিল, শুনছো কিনা জানি না কখনো। জি জি ভাই, হ্যাপি হোমসে। ওইখানে ওই হলের যে যে চায়ের দোকানদার ছিল তপন বা আলী মামা বা মুর্শেদ যারাই ছিল, ওই এলাকার সবাই আমাকে মনে কম বেশি চিনতো। আমি ওরকম মানুষ ছিলাম যে আমি খুবই মানে বলে না সোশ্যাল বাটারফ্লাই, সবাই আমাকে জি। খুব ভালো লাগে এবং হলের ছেলেপেলেরাও আমাকে খুব ভালো ছিল, মানে খুব ভালোভাবে চিনতো। তো আমি ওইটাই চাই। কারণ আমি বসে আছি হলো যে কি ডিপার্টমেন্টাল ম্যানেজার, বিশাল বড় একটা কিছু। তাহলে ভাই আপনি ওই যে ওই আপনার যেহেতু এখন একটা বিজনেস আছে, এটাকে দাঁড়া করায় কোনো সময় দেশে চলে আসেন, মানে আসে হ্যাঁ, দেশে কিছু একটা। আমার আলহামদুলিল্লাহ এটা দাঁড়ায় গেছে শরীফ। আমার এটা আমার ধরো যে আমি যদি এখন কথার কথা বলতে যদি বাংলাদেশে আমার যদি চলে আসতে হয়, এখন যেটা হয় মোস্ট অফ দ্য টাইম সবার একটা ইচ্ছা থাকে চলে আসার, কম বেশি সবার মধ্যেই তারাই আসছে। কিন্তু পরে যেটা হয় চেঞ্জ, বাচ্চা না, বাচ্চার হেলথ, বাচ্চার এখানে মেডিকেল, বাচ্চার এক্স ওয়াই জেড সবকিছু, তখন আর বাপ ইচ্ছা থাকলেও আর ব্যাক করতে পারে না। যে বা দেখা যায় যে তার বেটার হাফ লাগাই দেয় ইয়ে যে না কেন যাবো, কিসের জন্য, বাংলাদেশ ভালো না, বাংলাদেশ এই ধুলাবালি বহুত কিছু। আরে বাবার বাংলাদেশ থেকে তো আমরা বড় হয়েছি। কথা সত্যি ভাই, কারণ বাংলাদেশের মানুষদের তো কিছু কনস্ট্যান্ট থাকে, ফ্যামিলিকে তো আর কম্প্রোমাইজ করা যায়, মানে আলটিমেটলি নিজে কম্প্রোমাইজ হইলেও ওই ফ্যামিলিকে কম্প্রোমাইজ করতে মনে চায় না। ঠিক আছে ভাই, তাহলে মোটামুটি আজকের সাথে মানে আপনার সাথে আজকে এমনি পডকাস্টটা প্রফেশনাল থেকে বেশি আড্ডাই বেশি হয়েছে। না আমি তো চাইছিলাম আমি আড্ডা, আমি চাইছিলাম আড্ডা। আমি আমি আমাকে তুমি যখন বলছো যে ভাই একটা সেট কোশ্চেন দিব বা ইয়ে দিব, আমি কিসের সেট কোশ্চেন, আমি কি এখানে এমনিতে তো ইন্টারভিউ দিতে দিতে মরে যাই, তোমার কাছে ইন্টারভিউ দিতে হবে, এটা কোন ধরনের কথা? কিন্তু না, আড্ডাই দিব। বাই দ্য ওয়ে, রাখার আগে আমি তোমাকে বলি তোমার তোমার হাসিটা খুব সুন্দর, মানে তোমার মাশাআল্লাহ। তোমার কি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে? না না ভাই, এই সত্যি? মুহূর্তে আপাতত জি ভাই, আপাতত নেই। ঠিক মানে আছে, ভাই আর কোনো কোশ্চেন আছে? না ভাই, এই যে মানে এটাই বলতেছি আর কি ভাই, আমরা মেনলি হচ্ছে আসলে ইমিগ্রেশন নিয়ে কথা বলতে চাইলে ভাই অনেক ভিডিও ইউটিউবে আছে, কিন্তু সব হচ্ছে প্রফেশনাল, মানে কত টাকা লাগবে, এত কিছু লাগবে। কিন্তু আমরা মানে স্টুডেন্টরা তো আসলে মানে লাইক বড় ভাই থেকে জানতে চাই, যে একদম ক্লোজ ইনফরমেশন গুলো জানতে চাই, যে আসলে কি কাহিনী, আসলে জিনিসগুলো কি। যদি আপনি ইউটিউবে দেখেন আছে সবাই বলবে কানাডাতে এখন আসা উচিত, এখন ভালো আছে, কানাডা সবসময় ভালো। তো ওরা সবসময় একটা ফর্মাল ইনফরমেশন দেওয়ার ট্রাই করে। তো ফর্মাল ইনফরমেশন নিয়ে যদি আপনি কখনো যান, আমরা যে কোনো জায়গায়, ধরুন আপনি একটা জবে যান, আপনি যদি কোনো বলেন যে ওই কোম্পানিটা কেমন, সবাই বলে যে ভালো, বেতন ঠিক মতো দেয়, সবাই বলে ভালো, কিন্তু আসলে ইনসাইডার ইনফরমেশন আসলে আপনার কোনো সিনিয়র যে আপনাকে হয়তো ইনফরমালি বলে দিবে যে আসলে কোম্পানিটা কেমন, ওখান থেকে আসলে বাস্তব জিনিসটা জানা যায়। তো এই যে এখন আপনি বুঝছেন, এখান থেকে জানতে পারছি, না হলে কিন্তু ইউটিউবে যদি আপনি এমনি নর্মালি সার্চ দেন, সবাই বলবে চলে আসো কানাডা, আসতে ভালো হবে। এখন আপনি বাস্তব কথা বলছেন, এখন কেউ যদি যাইতে চায় সে তার যেতে পারে, মানে সে সব বাস্তবতা জানিয়ে যাবে, এই আর কি। মানে এইটা এটাই আমি আমাদের আমি উদ্দেশ্য। বলতেছি না যে কানাডা ভালো না। কানাডা বর্তমান সময় এর কারণে, বর্তমান মানে পরিস্থিতি, বর্তমান এইগুলোর কারণে কানাডাকে আমি জি বলতেছি না, সাজেস্ট করতেছি না এট দিস মোমেন্ট। বাট জি জি। ইকোনমি অলওয়েজ চেঞ্জ। রিভলভিং। সো যখন তোমার ধরো আবার ইকোনমি ভালো হবে, কানাডা আবার এখন রিসেশন আছে, যখন সে আবার একটা স্টেবল পজিশনে চলে আসবে, অ্যাবসলিউটলি কানাডা ইজ এ ভেরি গুড কান্ট্রি টু কাম। এখানে অনেক অপরচুনিটিস আছে, অনেক তোমার ইমিগ্রেশনেরও সুযোগ আছে। এখন আস্তে আস্তে হার্ড করে দিছে, বাট থিংস উইল গেট চেঞ্জ জি। এট নট এট দিস মোমেন্ট, এখন না। ধরো এটাই কিছু ভাই, আপনার বছর থেকে পর, অরিজিনাল 3 বছর ইনফরমেশন পর, জানতে পারছি। রাইট, 1-2 বছর পর হয়তোবা জিনিসটা চেঞ্জ হবে, এন্ড এট দ্যাট টাইম অবশ্যই আমি বলবো যে কানাডাতে অ্যাপ্লাই করতে। জি, জি। মানে ওটা আর কি, মানে নর্মালি আপনার বিভিন্ন ফরেন ফেসবুক গ্রুপে যা দেখা যায় যে অনেকে হয়তো অনেক কথা শুনে অনেক একটা দেশে গেছে, কিন্তু ওখানে যে এখন আর খরচ মেনটেন করতে পারতেছে না, উল্টা আরো দেশ থেকে খরচ নেওয়া লাগতেছে, অনেক সময় হয়।
তো আসলে ফর্মাল ইনফরমেশন থেকে ইনফর্মাল ইনফরমেশনটা আমাদের জন্য দরকার, যে আসলে ইনসাইডে কি হ্যাঁ। হচ্ছে। তো এখন যেমন আপনি বলছেন, তাহলে হয়তো যে এখন বের হবে সে হয়তো 2-3 বছর জব করবে, তারপরে হয়তো সে চিন্তা ভাবনা করবে যে কানাডা যাওয়ার, রেদার দেন পাশ করেই চলে যাওয়া। ওটা তার জন্য আসলে আলটিমেটলি ভালো হবে, কারণ ওখানে যাই যদি আমি আটকে যাই, জব না পাই, আলটিমেটলি বাসা থেকে টাকা দেওয়া লাগে, আমার তো মানে এবং আমার জন্য ওই সময়টাতে বাবা মারাও খুব কষ্ট পাবে যে আমরা এত কষ্ট করে এত পয়সা খরচ করে আমরা ছেলেটাকে বা মেয়েটাকে আমরা দেশের বাইরে পাঠাইলাম, কিন্তু আলটিমেটলি তারা কষ্ট পাচ্ছে, তারা সাফার করতেছে। সো মানে আমি আমি এই জন্যই এটা বলতেছি না আপাতত। জি জি, এটাই এটাই জানার দরকার ছিল আর কি, যে ভাই আমাদের আড্ডা হইলে এটাই সুবিধা যে আপনার ইনফর্মাল ইনফর্মাল ইনফরমেশনটা জানা যায়। তো ভাই তাহলে আজকে আমরা আর কি শেষ করতে পারি, আশা করি না, কেননা আমরা যদি 1 আবার ঘন্টা আড্ডা দিলাম, খুব ভালো লাগছে জি, শরীফ। জি, কিপ ইন টাচ। আর রাখতে রাখতে একটা জিনিস বলি, অনেকে মেসেজ দেয়, অনেকে ফেসবুকে মেসেজ করে, অনেকে অনেক কিছু জানতে চায়। তো ওই যে বললাম আমাদের লাইফটা হচ্ছে কি একেবারে কর্মব্যস্ত, মানে কি বলবো, মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে জেল হয়ে গেছে, কবে জামিন হবে আই ডোন্ট নো। সো লিটারালি 9 to 5 কাজ করার পরে ফ্যামিলি বাচ্চা সব দেখার পরে আসলে ওইরকম সময় সুযোগ হয় না রেসপন্স করার। তার মানে প্লিজ ডোন্ট মাইন্ড, যারা যারা আপনারা ফেসবুকে মেসেজ দিচ্ছেন বা কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন, আহ, মানে কি বলবো, মানে আমি যদি দেখি মেসেজ ডেফিনেটলি আপনাকে আমি রেসপন্স করবো। জি ভাই, আসলে আপনার তো ভাই বেশ মানে নিজের কাজের পাশাপাশি বিজনেস দেখা বা পরিবারকে সময় দিয়ে আসলে সময়, আশা করি ভাই আপনার সাথে আমরা আবার পডকাস্ট করবো। আশা করি কানাডা যখন আবার ঠিক হয়ে যাবে তখন আবার আপনাকে নিয়ে আসবো, তখন আপনি Sure. সাজেশন দিবেন যে এখন 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 আসতে পারো, এখন সবাই আর আসো। আর তোমাকে অনেক অনেক মানে কি বলবো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি এইভাবে হেল্প করতেছো। তুমি, আমি জানি যে তুমি হচ্ছে আহ, আহ, তুমি কি হল তো নাই এখন, হোস্টেলে থাকো, না ভাই, জি ভাই মেসে থাকি আর কি, মেসে মানে থাকো। তো সবাই মিলে। মেসে থেকে তোমার ধরো যে এরকম অ্যারেঞ্জমেন্ট করা মানুষজনের, অনেক অনেকে এখন এখন কয়টা বাজে, তোমাদের এখানে কয়টা বাজতেছে এখন? 10:30। 10:30 রাত হয়ে গেছে। So, অনেক কিছু চ্যালেঞ্জ তুমি ইয়ে করে কথা বলো এবং এটা তুমি মানুষজনের কাছে শেয়ার করো ইনফরমেশন গুলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কিপ ইন টাচ, কথা হবে। জি ভাই, দোয়া করবেন ঠিক তাহলে আছে, আজকে ভালো থাকো। আমরা শেষ করতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।